এমনকি প্রতি বছর পর্তুগালের 1 লাখ ইমিগ্রেন্ট দরকার প্রতি বছর। বিভিন্ন পান হুম হুম সিগারেটের দোকান, বাংলাদেশের মতো পান সিগারেটের দোকান বসায় দিছে। প্লাস হচ্ছে যে হুম হুম। ওখানে মানুষজন কফি খায়, চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে, গল্প করে। তো ওই রাস্তাটা বলা যায় একটা প্রতিবন্ধক, এবং এই করার জন্যই কিন্তু কিছু কিছু যখন এখন এই 2025 সালে থেকে দেখা যেতেছে বা 24 সাল থেকে দেখা যেতেছে সবকিছু অফ করে দিছে। সো ইমিগ্রেন্টও মোটামুটি একটু কন্ট্রোলের ভিতরে। সো আপনার কি মনে হয় পর্তুগাল কি নেক্সটের দিকে কি ওয়েলকামিং কান্ট্রি হিসেবে হাঁটতেছে ইমিগ্রেন্টদের জন্য, নাকি এটা কমপ্লিটলি একটা ক্লোজিং সাইডে চলে যেতেছে? পিয়ারার প্রোগ্রামে এর জন্য, পিয়ারার শুধু পিয়ারার প্রোগ্রামের জন্যই দরকার 80,000 ইমিগ্রেন্ট। কনস্ট্রাকশন থেকে শুরু করে বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার, যে আর্মা ব্রাঙ্কা, পর্তুগিজে বলে আর্মা ব্রাঙ্কা, মানে ছুরি 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 জনিত, ছুরিকাঘাত জনিত এরকম হামলা হচ্ছে, ছুরিকাঘাত হামলা হচ্ছে। তো সেই জন্য তারা এইখানে এই অভিযানটা চালাইছে। 50% পর্তুগিজ মনে করে যে আমাদের এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এই এই 3 দেশের অভিবাসী কম আসুক, নিয়ন্ত্রণ দরকার। ভাই তো আমি এই নিউজটা পড়েছিলাম যে এখানে দুইজন অ্যারেস্ট হয়েছে, দুইজনে পর্তুগিজ নাগরিক। একজনের কাছে ছুরি পাইছে, একজনের কাছে কিছু ইউরো পাইছে, যেটা আমি নিউজ পড়ে বুঝলাম। বড় পুরো হুম হুম। দেশব্যাপী, এটার জন্য পুরো দেশব্যাপী পুরো পর্তুগাল থেকে সবাইকে এনে এখানে একটা সংহতি সমাবেশ বা প্রতিবাদ সমাবেশ বলা যায়, এই ধরনের একটা কোনো কোনো 5 বছর করতে পারলেই আপনি যখন এই দেশের একটা টিকিট পেয়ে যাবেন, লাল একটা টিকিট পেয়ে যাবেন, পাসপোর্ট যদি আপনি পেয়ে যাবেন, আপনি যদি হায়ার এডুকেশন করতে চান, তাহলে পুরো পৃথিবীর দরজা আপনার জন্য খোলা, এবং আপনি খুব সহজেই পারতেছেন। আমি হতাশা দেখতেছি না, আমি মনে করতেছি যে আহ, মানে যিনি স্বপ্ন দেখতে জানেন না তার জন্য পুরো পৃথিবীটাই হতাশা। হোটেল সেক্টরে মিনিমাম 40% ইমিগ্রেন্ট প্রয়োজন। আমি মনে করি যে শুধু পর্তুগিজ ভাষায় সে 50% দক্ষতা অর্জন বা 30% দক্ষতা অর্জন করতে পারে, অর্থাৎ পর্তুগিজ সাধারণ বলতে পারাটা, কিছুটা লিখতে পারাটা, আমি বলবো পর্তুগাল তার জন্য স্বর্গরাজ্য। তাদেরকে বন্ধ করে অভিযানটা চালাইতেছে, তা নাহলে যে অপরাধী পালায়া যাবে, কারণ এত মানুষের ভিড়ে তারা কাকে কে খুঁজবে। 50% স্টুডেন্টের কোনো টিচার থাকবে না যদি সরকার এখন থেকে নজর না দেয়। 2030 সালের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হবে, বা এশিয়ার মানুষদের সম্পর্কে যে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে, সেই ধারণাটাকে আমাদেরকে প্রিভেন্ট করার মতো বা প্রতিরোধ করার মতো একটা সুযোগ আমাদের। দিছে যে বাংলাদেশে ঢাকার এম্বাসিটা যাবে, সেটা কি আদৌ যাবে? 52টা হামলা তারা রেকর্ড করছে, যে 52টা হামলা চালাইছে। তো এই 52টা হামলা, এবং গত মে মাসে একজন এই ছুরিকাঘাতে একজন মৃত্যু হয়েছে একজন। হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুডেস পডকাস্ট। আপনাদের সাথে আজকে আমরা যে পডকাস্টটা নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল আমাদের সাইড থেকে। কারণ আজকে আমরা যে গেস্টকে পাইছি সেটা ওয়ান অফ দ্য বেস্ট গেস্ট আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা যদি বলে থাকি। কারণ আজকে আমাদের সাথে ফরিদ ভাই আছে, এবং ফরিদ ভাইকে যারা পর্তুগালে আছে চেনে না এমন মানুষ খুবই কম, আই থিঙ্ক। কারণ উনি এখানকার মানে লেটেস্ট সবসময় যে ধরনের নিউজ থাকে, যে ধরনের আপডেট থাকে, বা এনিথিং হোয়াট এভার ইউ সেইড, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার বা অ্যাজ এ গুড গাইডেন্স। আমি জানি না ফরিদ ভাই নিজেকে জার্নালিস্ট হিসেবে পরিচয় দেয় কি না, বাট ওয়ান অফ দ্য বেস্ট পার্সন উই হ্যাভ এভার মেট। সো আজকে ওনাকে আমরা পাইছি, এবং ওনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানবো। আজকের এই পডকাস্টটা, আজকের এই টোটাল ভিডিওটা যেটা বলতেছেন, এটা নট অনলি ফর দ্য স্টুডেন্টস, অলসো যারা পর্তুগালে আসার জন্য প্ল্যান করতেছেন বা পর্তুগাল অলরেডি আছেন, বা যারা বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে বসে রয়েছেন, যারা অলরেডি জানেন না যে বিভিন্ন ল রিলেটেড প্রবলেম বা এনিথিং হোয়াট এভার ইউ সাইড, পর্তুগাল বিষয়ক বিভিন্ন ইনফরমেশন যারা এখনও মনে করেন যে জানে না, তারা আজকে এই পডকাস্টটা শুনতে পারেন। অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, এবং অলসো ফর দ্য স্টুডেন্টস দিস মাইট বি আ ভেরি গুড ইনফরমেটিভ পডকাস্ট ফর ইউ। সো চলেন বেশি কথা না বলি, আর আজকের পডকাস্টটা একদম মেইন জার্নিতে আমরা শুরু করি। সো শান ভাই, মুন্না ভাই, রয়েদা, কি অবস্থা? সবাই ভালো আছেন? ফরিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, উই আর রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার টুডে। ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? এই তো। তো মুন্না ভাই কিছু জিজ্ঞাসা করলে শুরু করতে পারেন যেহেতু আমার আজকে না না, ক্যামেরাম্যান আমরা হিসেবে। আমাদের উচিত যে আমাদের গেস্ট ভাই অ্যাপিয়ারেন্সটা হোক আমাদের। ভাই বলুক, দেন আমরা ইনশাল্লাহ বলবো। ভাইকে হ্যাঁ, অনেক কোশ্চেন করবো, অনেক কোয়েশ্চেন আজকে অনেক আছে। জ্বালাবো। আমরা হ্যাঁ চেষ্টা করবো যে, যেহেতু এটা একটা পডকাস্ট, যতটা ইনফর্মাল রাখা যায়, মানুষ যেন শুনেও কমফোর্টেবল ফিল করে, মানে আমরা যেন এই ফিলটা পাই, হ্যাঁ, তারাও দিতে পারি, নিজেরাও পাই। আশা রাখি এইটাই ফরিদ ভাইও আমাদের সাথে এইটাই। সো আজকে আমাদের অনেক কোয়েশ্চেন ওভাবেই। থাকবে। হ্যাঁ। আহ, ধন্যবাদ। আসলে নাইম ভাই একটু বেশি বলে ফেলছেন। আমার আসলে পছন্দ করেন তো ওনারা, পছন্দের মানুষকে সবাই চায় একটু বেশি করে করতেন। আপনার সামনেও যারা আছেন তারাও, আপনারা খুব ভালো কাজ করতেছেন, এবং হয়তো আমার চেয়ে ভালো কাজ করতেছেন। বিষয়টা হয় যে
হয়তো একটু পর্তুগিজ ভাষা জানার কারণে এমন কিছু তথ্য আপনারা জানেন, মনে হয় যে আমি অনেক বেশি করেছি। আমি তেমন কিছুই করতেছি না, যে করণীয় যা এর বাইরে কোনো কিছুই না। তো আপনাদেরকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমরা চেষ্টা করব যে সবাই মিলে যারা আমাদের অডিয়েন্স আছে তাদেরকে জানাতে এবং তাদেরকে বোঝাতে যে তারা যাতে তাদের যে ইনফরমেটিভ তথ্যগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যাতে তারা জানতে পারে, এবং তাদের যে ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেটাতে তারা করতে পারে, সে বিষয়ে আমরা ইনশাল্লাহ সবাই মিলে সহযোগিতা করবো। হ্যাঁ, দ্যাটস দ্য থিং। সো মুন্না ভাই, আপনি ফার্স্ট শুরু করেন, দেন আমি আমার আমার তো অনেক কোয়েশ্চেনের লিস্ট আছে। মুন্না ভাই আগে কয়েকটা আপনি শেষ না, করেন। আমি শুরু করি। আসলে আজকে পডকাস্টের মেইন বিষয় থাকবে যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা। আমরা জানি যে গত কিছুদিন আগে বাংলাদেশের যেই কমিউনিটির যে মেইন জায়গা, যেটা বাংলাদেশ খ্যাত এরিয়া বলি আমরা, বেন ফরমোসো লিসবনের ওইখানে একটা পুলিশি জার্নি বা কি বলে অপারেশন হয়েছে, যেটা নিয়ে এখন অনেকে অনেক কথা বলছে। তো আজকে এই বিষয়ে কথা বলবো, কারণ এখানে কেন এই ধরনের একটা অপারেশন বাংলাদেশ কমিউনিটি বা বাংলাদেশ খ্যাত এরিয়াতে হইলো, এটা অন্য কোথাও কেন হইলো না? এটা কি আমাদের কোনো এখানে ভুল আছে কি না, যে এই জন্য এই ধরনের অপারেশন হয়, বা এখানে মাঝে মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় যেগুলা হয়তো বা পর্তুগিজ কমিউনিটিতে ভালোভাবে যায় না। তো এটা কেন হইলো, এটা হচ্ছে ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে এটা কেন এই এই এরিয়াতে হইলো, এটা অন্য কোথাও না হয়। এটা আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এই এরিয়ার মধ্যে এরকম একটা অপারেশন হওয়ার কারণ কি? এখানে আমাদের কোনো কি ফল্ট আছে কিনা, যে বাংলাদেশ কমিউনিটির যারা পর্তুগাল আছে? এই প্রশ্নের উত্তর অনেক। যদি আমি আহ, মানে পার্সপেক্টিভ আসলে এই দেশের অথরিটি হিসেবে যাই, তিনটা পার্সপেক্টিভ যেতে হবে: আমাদের অ্যাক্টিভিটি, বা এদেশের আইন, বা এই সার্কামস্টেন্সে যে বিষয়টা হয়েছে। আচ্ছা, প্রথমে আসি যেটা হচ্ছে যে যেটা নিয়ে সবাই, এই পর্তুগিজরাও আমাদের সাথে আছে, সেটা পরে যায়। আমাদের আমাদের বিষয়গুলোতে আমরা পরে যাব। যে সাধারণত যে অ্যাপিয়ারেন্স জিনিসটা হয়েছে, আইনে এই বিষয়টা যদিও আছে যে পুলিশ যদি মনে করে যে তার জন্য এটা মানে তার তার ডিফেন্সের জন্য, তাকে রক্ষা করার জন্য সে অপরের দিকে যেভাবে দাঁড় করাবে, তাহলে এটা ঠিক আছে যে সে তাদেরকে, তার কাছে এমন মানে তারা যেই 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 কারণে প্রোগ্রামটা চালাইছে, যে আমি সরি এই জিনিসটা বলি না, তারা এখানে অভিযানটা চালাইছে যে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে। যে তাদের কাছে তথ্য ছিল যে এখানে আর্মা ব্রাঙ্কা, পর্তুগিজে বলে আর্মা ব্রাঙ্কা, মানে ছুরি 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 হুম, জনিত, ছুরিকাঘাত জনিত এরকম হামলা হচ্ছে, ছুরিকাঘাত হামলা হচ্ছে। তো সেই জন্য তারা এইখানে এই অভিযানটা চালাইছে। তো সেই অভিযানটা চালানোর কারণে তারা মনে করছে যে এখানে ড্রাগস এবং ছুরি থাকতে পারে, যাদেরকে এখানে অভিযানের চলার সময় তাদেরকে আর্মসও থাকতে পারে, এরকম একটা অস্ত্র শস্ত্র থাকতে পারে। ছুরিকেও তারা অনেক বড় অস্ত্র হিসেবে মনে করে, আর্মসের চেয়ে বন্দুকের সাথেই তারা প্রায় তুলনা করে, কারণ দুইটাই মরণঘাতী। হুম, তো হুম, এই দৃষ্টিকোণ থেকে তারা প্রথমে যেভাবে দাঁড় করাইছে, যদি আইনের, পর্তুগালের আইনের দিকে যাই, পর্তুগালের যে পুলিশের পার্সপেক্টিভে যাই, তাহলে তারা তাদের তাদের নিজেদের নিরাপত্তায় তারা সেই কাজটা করছে। তো হুম, যাই হোক, অনেক কিছু আইনে আছে। ইউরোপ তো আপনারা জানেন, যে আপনারা আরো আমার চেয়ে আরো অনেক ভালো জানেন আইনের বিষয়গুলো, যে ইউরোপে হুম, হুম, আহ, শুধুমাত্র আইনের অনেক ব্যত্যয় আছে, কিন্তু আইনের পরেও কিন্তু ইউরোপে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে মানবিকতা। যদিও হুম, হুম, আমরা বিভিন্ন সময় দেখি অনেক কিছু আমাদের কাছে চোখে আসে, আমাদের অমৌলিক মনে হয়, কিন্তু তারপরও তারা মূল ফোকাসটি মানে ইন দ্য প্ল্যাটফর্মে, হুম, পুরো হুম, পৃথিবীতে বা চারিদিকে তারা মানবিক যে বিষয়টা তারা প্রকাশ করে। তো সেই হুম, হুম, দৃষ্টিকোণ থেকে এভাবে শত শত মানুষকে দাঁড় করায়, নিরাপরাধ মানুষকে দাঁড় করায় রাখাটা, এটা সকলের কাছে দৃষ্টিকষ্ট হয়েছে। এবং সেই কারণে পর্তুগিজরা বলা যায়, পর্তুগিজ নাগরিক থেকে শুরু করে নাগরিক সামাজিক সংগঠন থেকে সবাই একবার আহ, আমাদের সাথে একসাথে আসে, প্রতিদিনই আছে, এবং অনেক সংগঠন এমনকি এটা নিয়ে আরো সামনের দিকে আপনাদের মাধ্যমে অবশ্যই জানাবো যে সামনের দিকে আরো ধরনের একটা বড় একটা প্ল্যান করার। আগামী 11ই জানুয়ারি, এটা হুম, অলরেডি হুম, পাবলিকেশন আছে, দু একদিনের মধ্যেই যাবে। হুম, হুম, আগামী 11ই জানুয়ারি আলামেদা পার্কে, লিসবনের যে সেন্ট্রাল আলামেদা পার্কে একটা বড় পুরো হুম, হুম, দেশব্যাপী, এটার জন্য পুরো দেশব্যাপী পুরো পর্তুগাল থেকে সবাইকে এনে এখানে একটা সংহতি সমাবেশ বা প্রতিবাদ সমাবেশ বলা যায়, এই ধরনের একটা কিছু হচ্ছে। তো এটা মানে আমাদের জন্য অনেকটা মানে বড় পাওনা বলতে হবে, যে যে আমাদের উপরে আঘাত, বাংলাদেশিদের উপর আঘাত, এবং সেই আঘাতের কারণেই তারা এখানে এগিয়ে আসছে। এবং আমাদেরও অনেকেরই কিছু অ্যাক্টিভিটি ছিল আসলে, পর্তুগিজরা এগিয়ে আসবে, তার সাথে সাথে আমাদেরও কিছু অনেক ইনপুট আছে, যে বিষয়টা হচ্ছে যে কাজ করতে হবে, যতটা এঙ্গেজড হবেন আপনি ততটা হুম, ইনফ্লুয়েন্স করতে পারবেন। তো যাই হোক, সেটা হলো অন্য প্রসঙ্গ। তো এই সে বিষয়ে আরো আমরা বিস্তারিত বলবো। তবে হুম, যদি আইনগত দিক থেকে তারা এই এলাকাতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে,
বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। সেই অপরাধ সংঘটিত হওয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানটা চালায়। কিন্তু ভাই তো আমি এই নিউজটা পড়েছিলাম যে এখানে দুইজন অ্যারেস্ট হয়েছে, দুইজনে পর্তুগিজ নাগরিক। একজনের কাছে ছুরি পাইছে, একজনের কাছে ইউরো পাইছে, যেটা আমি নিউজ পড়ে বুঝলাম। তো পর্তুগিজ নাগরিক অ্যারেস্ট হয়েছে, ওই এরিয়াতে গেছে, বাট সেক্ষেত্রে সবাইকে এইভাবে লাইনে দাঁড়িয়ে, এদের কি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থা ছিল না যে আগে গিয়ে তাদেরকে দেখা একটা ওই কোন পজিশনে আছে ওই পজিশনটাতে গিয়ে দেন তারা ধরেন অ্যাটাক করা বা অপারেশনটা চালানো, এই পুরো রাস্তা বন্ধ করে দেওয়াটা, মানে এটা কি তাদের একটু মানে মনে হচ্ছে না যে তাদের গোয়েন্দা সংস্থা বা তাদের অপারেশনে কিছু কমতি আছে, বা এটা প্ল্যানের সমস্যা ছিল, বা এটা কোনো রাজনৈতিক ইস্যু এই ব্যাপারটা ছিল কিনা? ওয়েল, প্রথমত বিষয় হচ্ছে যে ওই আহ, যারা আমরা মানে তারা কিন্তু এই বিষয়টা যেটা বলছে, যে আমি পুলিশের বক্তব্যটাই বলছি, পুলিশ যেটা প্রেস কনফারেন্সে বলছে যে সেটা হচ্ছে যে তারা এই গত 2023 সাল থেকে এ পর্যন্ত 52টা মানে মানে হামলার খবর তারা রেকর্ড করছে, 52টা হামলা। যেটা আমি আচ্ছা। বলি যে পুলিশের বক্তব্য, আমি সেটা বলছি যে 52টা হামলা তারা রেকর্ড করছে, যে 52টা হামলা চালাইছে। তো এই 52টা হামলা, এবং গত মে মাসে একজন এই ছুরিকাঘাতে একজন মৃত্যু হয়েছে, একজন একজন মারাও গেছে। আচ্ছা। তো এই জিনিসটা তারা মানে এইটার প্রেক্ষিতেই তারা এই হামলাটা এই অভিযানটা চালাইছে। এবং বললাম না যে তার আইনের যে এমন একটা ব্যত্যয় আছে, যে আইনের অনেক প্রতিবন্ধক হুম, আছে, কিছু ব্যুরোক্রেসি আছে এখানটায়, যে আসলে তারা হয়তো এই অভিযানটা আরো আগে চালাইতে পারতো, কিন্তু তাদের এই হুম, প্রস্তুতি নিতে 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 সেটা একটা সময় লাগছে। তো হুম, হুম, হুম। এইটা তারা করছে। এবং মানে তারা যে জিনিসটা বলছে যে এই ছাড়া আর কোনো উপায় ছিল না, যদি তারা, আচ্ছা। কেন অনেক মানুষ জড়ো হয়, তারা এই এই জিনিসটা তারা ব্যাখ্যা করছে যে অনেক মানুষ জড়ো হয়, অনেক মানুষ জড়ো হওয়ার কারণে আহ, তাদেরকে বন্ধ করে অভিযানটা চালাইতেছে, তা নাহলে যে অপরাধী পালায়া যাবে, কারণ এত মানুষের ভিড়ে তারা কাকে কে খুঁজবে, কাকে কে আচ্ছা। খুঁজবে। তো সেই কারণে তারা এই জন্যই পুরা লকডাউন করে তারা চিন্তা করছে যে ওই সময়টা এই অভিযানটা চালাইলে হয়তোবা তারা করবে, এবং তাদের কাছে তথ্য ছিল। তো সেই আচ্ছা। দৃষ্টিকোণ থেকে তারা এই ধরনের একটা অভিযান চালাইছে। শুধু এমন বলছে যে এটা থামবে না, এবং সামনের দিকেও কিন্তু তারা সেই অভিযানটা চালাবে। যদি ওই 52টা হামলার খবর আমরা বলি, যে দেখুন এখানটায় এমনও অনেক হয়েছে, আমাদের অনেক বাংলাদেশের উপরও কিন্তু হামলা হয়েছে। এবং হুম, বাংলাদেশের উপর হামলা হলে আমরা কোথায় গেছি, আমরা সব কিন্তু থানায় কমপ্লেন করছি, সবাই কিন্তু থানায় হুম, কমপ্লেন হুম, করছে। এই হুম। বাংলাদেশের অধ্যুষিত এলাকার পাশেই কিন্তু মাতৃভূমি থানা, ওখানে থানায় কিন্তু সবাই, এবং আমি দুইটা দুইটা কমপ্লেনে আমিও টেস্টিমনি ছিলাম, আমিও সাক্ষী ছিলাম। আমি আচ্ছা। খুব পরিচিত ছিল যে ভাই এরকম, তো আমি নিজে গেছি, নিজে যে থানায় মামলা করছি। এবং এই আচ্ছা। প্রতিপক্ষ আচ্ছা। যদি বলা যায় স্বদেশী প্রতিপক্ষই ছিলেন যারা হামলা করছেন। তো এই যে বিষয়গুলো আছে, যদি আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আমি তাকাই, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তারা ঠিক করছে, কিন্তু শুধু সেটা খারাপ করছে যে এভাবে মানে দেয়ালে আহ, হাত রেখে তারা অন্যভাবে লাইন হুম, ধরে করতে পারতো। এই বিষয়টা বাদ দিলে হুম। আমার কাছে মনে হয় যে কোনো অসুবিধা ছিল না। তারা চেক করতে আচ্ছা। পারে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জন্য, যে আজকে মানে আমি মনে করি যে পুলিশ দেখলে আমি নিরাপদ বোধ করি, সবাই পৃথিবীর সবাই নিরাপদ বোধ করে, হুম, হুম, বাংলাদেশ হুম, হুম। পুলিশ দেখলে নিরাপদ বোধ করি, শুধুমাত্র এই ফ্যাক্টরটা ছাড়া বাকি জিনিসগুলো ঠিক আছে। তো এই যে দেয়ালে আচ্ছা। হাত করে যে অপরাধীর মতো এই যে একটা চিত্র, এটা বাদ দিয়ে এটা, এবং এটা কিন্তু আবার আরো অন্য মেসেজ দেয়, যে শুধু যে তারা নিরাপত্তার জন্য তা না, এটা কিন্তু অনেক মানে কঠিন মেসেজ দেয়। যে কঠিন মেসেজ যেটা হচ্ছে ইদানিংকালে আমাদের ইমিগ্রেশনদের উপর তারা অনেকটা আহ, বললাম না যে তারা অনেকটা মানে অনেক পর্তুগিজের, যেমন 2018 ডিসেম্বর ছিল ইমিগ্রেন্ট ডে, ইন্টারন্যাশনাল হুম, ইমিগ্রেন্ট হুম। ডে ছিল। ইমিগ্রেন্ট ডেতে কিন্তু 63% পর্তুগিজ মনে করে যে আমাদের এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এই তিন দেশের অভিবাসী কম আসুক, নিয়ন্ত্রণ দরকার। তো এই আমি আবার এটার সাথে নিয়ে আমিও এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করছি, যে আমার কাছে কেন যেন মনে হয় যে একটা কমিউনিকেশন আছে, যে 18 ডিসেম্বর এই আহ, তারা এই কাজটা করলো, একটা রিপোর্ট আসলো সন্ধ্যায়, ফ্রান্সিসকো ম্যানুয়েল সান্তোস একটা তাদের একটা তারা একটা ইয়ে করলো। এর পরবর্তীতে দেখা গেল যে পার্লামেন্টেও পুলিশের জন্য একটা আলাদা ইউনিট তৈরি করার জন্য একটা বিল ভেস্তে গেছে। সরকার চাইছে যে একটা আগের সেফের মতো যে একটা আলাদা পুলিশের, একটা ইমিগ্রেন্টের জন্য একটা পুলিশের আলাদা ইউনিট থাকবে। তো সেটা ভেস্তে গেছে। তো এর পরের দিনই 19শে ডিসেম্বর এই অভিযান। তো এইটা হয়তো এক্সট্রিম রাইট এদের একটা পরিকল্পনা থাকতে পারে, আমার কাছে মনে হচ্ছে। এই জন্য এই ধরনের একটা থাকতে পারে যে না, ওকে, আমরা যে কাজগুলো করতে যাচ্ছি যে অভিবাসীদের নিয়ন্ত্রণের জন্য, তো যদি এই ইমেজটা দেয়া যায় যে ওকে, মানে এই মাতৃভূমি বা বাংলাদেশের অধ্যুষিত অঞ্চল বা এশিয়ার যে অঞ্চল রয়েছে যেখানে অভিবাসীরা জড়ো হয়, সেখানে যদি এরকম একটা
হামলা দিতে পারি, তাইলে হয়তো আমরা জনগণের ম্যান্ডেট পাবো, ভয় পাবে। আমাদের অভিবাসনের কিছু যে আগ্রাসন আছে সেই জিনিসটা আমরা করতে পারবো। কিন্তু এখন সেকেন্ড যে প্রশ্নটা ছিল যে এইরকম অপারেশন একটা বাংলাদেশে এরিয়ায় মানে বাংলাদেশ খ্যাত এরিয়াতে হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি কোনো ভুল ছিল কিনা, মানে এরকম বলছিল কিনা? হওয়ার ক্ষেত্রে মানে সাহস সাহস না মানে বললো যে এরকম হওয়ার ক্ষেত্রে এই জিলি করলো, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের কমিটির কোনো ভুল ছিল কিনা, বা আমাদের কি কিছু করার ছিল কিনা বা আছে কিনা ভবিষ্যতে, যে এইরকম যেন না হয়। পর্তুগিজদের বা পর্তুগিজ ডিফেন্সদের যেন আমাদের প্রতি একটা ভালো মনোভাব আসে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়, বা আমাদের কোনো ভুল ছিল কিনা, বা যদি থেকে থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই দুইটা প্রশ্ন একসাথে আর কি। না, অবশ্যই অবশ্যই আমাদের ভুল ছিল। আজকে যদি আমরা তাকাই, আমরা যদি রুয়াদা পারফরমেন্সের দিকে তাকাই, গতকালকে বিকালে আমি গিয়েছিলাম, আজকে একটা এক্সট্রিম গ্রুপ আসার কথা। তো গতকালকে বিকেলে গিয়েছিলাম, সবাইকে বলে আসছি। এবং আমরা যেইভাবে এই রাস্তাটাকে ব্যবহার করছি, পুরো মানে বাংলাদেশের মতো, অথচ এইখানটার একটা নির্দিষ্ট কিছু নিয়ম আছে যে আপনি পথচারী পারাপার রাস্তা এবং পাবলিক যে স্পেস গুলো আছে সেটাতে স্ট্রিক্টলি কিছু নিয়ম আছে, এবং আপনি জরিমানার সম্মুখীন হবেন, আপনি শাস্তির সম্মুখীন হবেন। তো এই যে আমাদের যে পথচারী পারাপার গুলো আছে আমাদের ওই রাস্তায়, সেখানে কোনো মানুষ হাঁটতে পারে না, রাস্তার মাঝখান দিয়ে সবাইকে হাঁটতে হয়, গাড়ি যেতে পারে না। এমনকি অপরিষ্কার অপরিচ্ছন্ন আমরা বাংলাদেশে যেভাবে এটা ব্যবহার করি, ঠিক ঠিক সেভাবে, ঠিক সেভাবেই। এমনকি দীর্ঘক্ষণ প্রত্যেকটা একটা লিমিট থাকলো, যেন আপনাকে কিছু কমন ল আছে আসলে। বিষয়টা হচ্ছে যে আপনি এটাতে বলা আছে যে আপনি আপনার প্রতিবেশীকে আপনি ডিস্টার্ব করতে পারবেন না। এখন হুম ডিস্টার্বটা কোনোভাবে ডিস্টার্বের জন্য, এর জন্য সে ডিস্টার্ব বোধ করে এমন অনেকগুলো বিষয় করা যাবে না। যেমন হচ্ছে রাত্রে, এমন আইনে লেখা নাই যে রাত্রে 10টা পর্যন্ত আপনি আওয়াজ করতে পারবেন না, হুম আইনের মধ্যে লেখা নেই। কিন্তু কিন্তু সে যদি হুম ডিস্টার্ব ফিল করে, সে কিন্তু আপনাকে পুলিশ কল করতে পারে যে আমি ঘুমাতে পারতেছি না, আমাকে সে চিল্লাফাল্লা করতেছে, আমার অফিস আছে, আমি সে আমাকে জন্য এটা করতেছে। তাইলে কিন্তু আপনি আবার হুম পুলিশের কাছে কিন্তু আপনি আবার অপরাধী হবেন, যে না আপনি হুম আরেকজনকে ডিস্টার্ব করতেছেন, তার জীবনের যে নিয়মে আপনি বাধা দিচ্ছেন। তো হুম হুম বিষয়টা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে আমাদেরকে একটা রাস্তা ব্যবহার করতে, আমরা পাবলিক স্পেস যে ব্যবহারের যে নিয়মগুলো আছে সেই বিষয়গুলো আমাদের ধারণা থাকতে হবে, যে আমাকে ফুটপাত অকুপেশন করা যাবে না, রাস্তার মধ্যে দিয়ে হাঁটা যাবে না, যেখানে গাড়ি চলে গাড়ি চলবে, আমরা হাঁটতে পারবো না। ফুটপাত যে আছে এখানে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। তো আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ফুটপাতে বিভিন্ন দোকান বসাই, বিভিন্ন পান হুম হুম সিগারেটের দোকান, বাংলাদেশের মতো পান সিগারেটের দোকান বসাই দিচ্ছে। প্লাস হচ্ছে যে হুম হুম ওখানে মানুষজন কফি খায়, চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে, গল্প করে। তো ওই রাস্তাটা বলা যায় একটা প্রতিবন্ধক। এবং এই করার জন্যই কিন্তু কিছু কিছু, যখন মানে ওই যে ওরা যে পুলিশ যেটা বলছে যে এখানে ড্রাগসের থাকতে পারে, তো যেহেতু এখানে বেশি মানুষ জড়ো হয়। আর একটা বিষয় যে খুব ট্রুলি যে ফ্রাস্ট্রেশন, হয়তো আমাদের বাংলাদেশে, আমি এটা বিলিভ করি, আমাদের বাংলাদেশিতে কেউ, আমি এটা দেখি নাই, যে হয়তো অন্যান্য দেশে দেখছি যে খুব নেশাগ্রস্ত। আমাদের পর্তুগালে এমন কাউকে দেখি নাই হুম যে নেশাগ্রস্ত, আমরা কোনো খবর পাই নাই। তো হয়তোবা টেন্টেটিভ থাকতে পারে যে অন্যান্য, শুধু এখানে কিন্তু বাংলাদেশই নাই, বিভিন্ন দেশেও কিন্তু আছে। হয়তো খুব কম, কিন্তু বাংলাদেশি হয়তো খুব বেশি, বাট অন্যান্য দেশেরও কিন্তু আছে। বাট সব দেশের বলা যায় 60টিরও বেশি দেশের ইমিগ্রেন্ট কিন্তু এই রাস্তায় থাকে, প্রতিদিনই পাওয়া যায় অন্তত 60টার হুম বেশি হুম দিন, হুম হুম মানে ইনস্ট্যান্টলি একসাথে আছে। তো এই ইমিগ্রেন্টদের দেখা যাচ্ছে অন্যদেরকে টার্গেট করে একটা যারা ড্রাগস কেনাবেচা করে তারা গেল। তো সেই সেই পার্সপেক্টিভে বা কেউ চেষ্টা করলো যে এতক্ষণে মানুষ আছে, ড্রাগ ডিলার আছে, চিন্তা করলো এত মানুষ আছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে আমি ড্রাগ বিক্রি করতে পারি কিনা, তাই না? হুম তো এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে। আবার কিছু অপরাধী আছে, তারা চিন্তা করে যে আমি এই এই ভিড়ের মাঝে মিশে থাকতে পারি। তো এই সবকিছু মিলে এই টার্গেটটা থাকতে পারে। আর আমরা যে রাস্তাটা সঠিকভাবে ব্যবহার করি না, এর জন্য অনেক কমপ্লেন। এবং এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং আমাদের নিজেদের মধ্যেও, এই জিনিসগুলোর জন্যই কিন্তু এইটাকে এই রাস্তাটা টার্গেট করা হয়েছে। কারণ আমাদের যে বিষয়টা, যেটা আপনি পরবর্তী বলছেন, আমাদের করণীয়, আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে অযথা এই রাস্তায় ভিড় কমাইতে হবে। যে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের আসলে সবচেয়ে বেশি করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যবসায়ীরা বুঝে চায় না, তারা চায় বেশি ভিড় থাকুক, ব্যবসা হোক। আসলে কিন্তু হুম সে হুম বিষয়টা সেরকম না। এবং অনেক ক্ষেত্রে বিষয়টা সেভাবে কাজ করে যে আপনি যদি আহ, আপনি এখানে গিয়েছেন, যদি আপনি এখানে খাবার খেয়ে আপনি যদি বের হয়ে যান, তো আপনি আবার আরেকজনকে ডাকতে পারবেন না। এখানে দেখা যায় যে কোথায় আসোস, আমাদের বাংলাদেশে তো আমি হুম হুম বেনিফিটতে আছি, আয় আরেক কাপ চা বেশি খাইলো। তো ওই, হুম আমি হুম। এই জিনিসটাকে আমি সার্ভে করেছি যে তারা এই এটা সত্য। জিনিসটাকে মেনটেন করে, এবং সেই কারণেই তারা এই ভিড়টাকে এখানে সরাতে চায় না। কিন্তু সবার বাইরেও কিন্তু প্রতিবন্ধক, যেমন যে জিনিসটা আজকে ঘটছে, আজকে হুম এইটুকুন হুম হয়েছে, আমি মনে করি যে এটা মানে মাত্র শুরু। এবং এমন এমন একটা কঠিন পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি যে মানে আমি হয়তোবা
মানে খারাপ বোধ করব। ও মানে যেখানে আমরা আজ তো 5 বছর আগে বাংলাদেশি বলতে খুব প্রাউড, আমাদের পিঠে চাপড় দিত যে না তোমরা খুব হার্ড ওয়ার্কিং, তোমরা ভালো করছো, আসছো, কি অবস্থা, এই বিষয়গুলো যখন বলতো, এখন বাংলাদেশি বললে কেমন যেন একটু ও আচ্ছা, নাক এই ছিটকায় টাইপের আমরা এরকম, খুব বেশি। নাক ছিটকানো শুরু আর কি। তো আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে এই দেশের কমন যে ল গুলো আছে, যে সাধারণ যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো মেনটেন করা। ওখানটায় অন্তত মানে আমরা যেতে পারবো, আমাদের ওখানে যেতে হয়, প্রতিদিনই যেতে হয়, প্রতি সপ্তাহে যেতে হয়, কারণ কিছু কিছু খাবার দাবার রয়েছে, এখানে হোটেল রেস্টুরেন্ট আছে, বা এমন কিছু গ্রোসারিজ আছে যেটা আমরা অন্য জায়গায় পাই না। তো সেখানে আমরা যাব, আমরা আমাদের কাজটা সব করবো, করে আমরা নিয়ে আসবো, নিয়ে আমরা চলে আসবো। এখানে আমরা অযথাই বের করবো না। এমনকি ওখানে যারা বসবাস করেন সেটার তাতে আমরা যেমন বিষয় আছে, এখানে একটা হিস্টোরিক ইয়েও আছে এই অঞ্চলটা নিয়ে। তো এই আর কি। তো সেই দৃষ্টিতে আমাদের করণীয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করবো যাতে এগুলো আমাদের কমন ল যেগুলো আছে, শুধু এটা শুধু আবার ব্যান ফর্মসে তো না। আমি গতকালকে এই বিষয়টা নিয়ে বলার চেষ্টা করছিলাম যে হ্যাঁ, আপনারা ওই যে একটা লিফলেট দিচ্ছেন, আমরা সেটা দেখছি, সেটা খুবই না না, সুন্দর। গতকাল আমি এটা কন্টেন্ট উত্তরে দিছিলাম যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র ড্রুয়াতে ব্যান ফর্মস হতে না। এটা তো গেল একটা গ্রুপ। আমরা যারা আছি, যেমন আমি আছি, আমার চারপাশে যে প্রতিবেশী আছে, আমাকে কিন্তু ঠিক সেম মেনটেন করতে হবে। কি সিস্টেম মেনটেন করতে হবে। আমরা অনেকে যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, আমি অবশ্য খুব কমফোর্টেবল, আমি পাবলিক ট্রান্সপোর্টে খুব হ্যাবিচুয়েট, এবং বেশিরভাগ সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। তো পাবলিক ট্রান্সপোর্টের জিনিসটা হয় যে আমরা অনেক সময় অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ি, যে আমাদের ইন জেনারেলি কিন্তু এই যে শীতকাল আসছে, ঘরে দরজা জানালা সব বন্ধ। তো বন্ধ হওয়ার কারণে ঘরের মধ্যে যায় রান্না হয়, এগুলি কিন্তু সব গায়ে লেগে থাকে। তো আমরা হয়তোবা আমরা মশলা খাই, সেই জন্য হয়তো আমরা এই জিনিসটা বুঝি না, বাট কিউমিন, ধনিয়া জিরার যে একটা গন্ধ আছে, স্মেল এটা আছে, কিন্তু হ্যাঁ। খুব প্রকট, এমনকি গরম মশলার যে একটা গন্ধ আছে প্রকট। তো এইটা দেখা যাচ্ছে যে আমাদের গায়ে লেগে থাকে, এবং আমার গায়ের গন্ধ আর ওই যে মশলার গন্ধ দুটা মিলে যে একটা কম্বিনেশনে যে একটা গন্ধ হয়, যে তো দীর্ঘদিন যাবত আমরা থাকলে আমরা অনেক সময় বুঝতে পারি যে এই গন্ধটার, কারণ আমাদের সবসময় অত বেশি খাওয়া হয় না। আপনারাও আছেন যে মানে খুব ভাত মাংস দিয়ে প্রতিদিন খেতে পারেন না, কিন্তু ওই স্যান্ডউইচ পিজা বার্গার খেয়ে কিন্তু অনেকদিন পার করতে হয়। তো এখন না, ট্রু সবাই ট্রু। কিন্তু এরকমটা। তো তখন আস্তে আস্তে আমাদের এই যে সেন্সেশনটা, যে গ্রানের যে সেন্সেশনটা আমরা বুঝতে পারি, তো বাংলাদেশের জিনিসটা বুঝতে না, কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে না, গায়ে থেকে মশলার গন্ধ আসতেছে। হম হম, কারণ এটা তো সত্য। সেই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের হয়তো পারফিউম ইউজ করা অনেক বিষয় আছে, আমাদের যদি বের হয়ে আমাকে পারফিউম ইউজ করতে হবে, ডিওড্রেন্ট ইউজ করতে হবে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পাশে যিনি বসছেন বা আমার সাথে যদি দাঁড়াবেন, তিনি যাতে এই জিনিসটা বুঝতে না পারেন। আমার যাতে একটা ভালো যাতে একটা ইমপ্রেশন আসে, এটা শার্ট পরছি, আমাকে যাতে এই শার্টটা পুরনো হোক, যাতে ক্লিন হইতে হবে, পরিষ্কার হইতে হবে। আহ, এমনটা যে আমাকে আয়রন করা থাকে বা খুব কিছু না, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে গায়ে ময়লা না থাকে বা সুন্দর থাকে, কোনো গন্ধ না থাকে। এই বিষয়গুলো কিন্তু, পার্সোনাল হাইজিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নর্মাল একটা জিনিস, এটা জাস্ট আমরা যদি নর্মালি একটা মানুষের উচিতই কিন্তু এগুলো ফলো করা, বাট আমরা না, ভুলে কিন্তু যাই। একটা সমস্যা আছে, আমি একটু বলি এখানে। কারণ পর্তুগালে আমরা যারা, বিশেষ করে যারা ব্যাচেলার আছে, এদের যে থাকার পরিবেশটা কিন্তু ওই ওই রকম না। আপনি আমি জানি কিনা, যারা মেসে থাকে, আমরা যারা বাংলাদেশিরা মেস বিজনেস করতেছি, আমি জানি না এরা কিন্তু টাকা পয়সা সব নিচ্ছে, কিন্তু এই মেস বিজনেসটা আরেকটু সার্ভিসিং খুব প্রপারলি ভালো। করলে কিন্তু সেই, যদি কেউ চায় যে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু সে যেখানে যাচ্ছে ওই পরিবেশটা ওই রকম না, সে যে নিজেকে মেনটেন করবে, ওই মেনটেন করার কিন্তু পরিবেশ বা ওই 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 স্পেসটা তার কাছে নাই। ইভেন এখানকার বেশিরভাগ মানুষ, আমার কাছে মনে হয়, যদি জরিপ করা হয়, যে বেশিরভাগ মানুষ একটা ফ্রাস্ট্রেশনের ভিতরে থাকে, সেটা কাগজপত্র হোক, টাকা পয়সার হোক, ইনকাম হোক, বাংলাদেশের ফ্যামিলি নিয়ে হোক। তো এই ফ্রাস্ট্রেশনটা যখন সে করে, সে নিজেকে ভুলে যায়। যেটা হয়, যেন আমি পিএইচডি করতে যখন আমি খুব বেশি কাজের ভিতরে থাকি বা কাজ নিয়ে টেনশন থাকে না, নিজেকে ভুলে যাই যে আমি কি খাইছি কি না কি পড়ছি। তো এটা একটা ফ্যাক্ট থাকে। তো সব মিলে তারপর আমরা যেহেতু দেশের বাইরে আছি, আমার কাছে মনে হয় যে আমরাই আমাদের, মানে আমাকেই নিজে দেখাশোনা করতে হবে। সো ভাই যেটা বলে, এটা অবশ্যই যে আমাদের উচিত যে নিজেকে খেয়াল রাখলে আসলে আমার পরেকে খেয়াল রাখা হয়, কারণ নিজে যেন অন্যের ডিস্টার্বের কারণ না হয়। সো আর হ্যাঁ, আমরা এটা যারা আছি, আমি গুরুত্বপূর্ণ। জানি যে ফ্রাস্ট্রেশন অনেক কাজ করে, বাট তারপরেও চিন্তা করতে হয় যেহেতু দেশের বাইরে আছি, আমি নিজে একটা বাংলাদেশ হিসাবে রিপ্রেজেন্ট করি মানে পর্তুগালে। সো আমি চাই না যে এমন কোনো কাজ আমরা করব সেক্ষেত্রে যেন বাংলাদেশের বদনাম হোক। তো ভাইকে ধন্যবাদ, এই খুবই ইম্পর্টেন্ট এটা বিষয় বলছেন, যদি আচ্ছা, এটা এবার খুবই আমার একটা ব্যক্তিগত বা কোয়েশ্চেন উচিত। আছে। হ্যাঁ। আমি একটা জিনিসে যাই ফরিদ ভাইয়ের কাছে, এবার একটু সমসাময়িক পার্সপেক্টিভ থেকেই এখন একটু ওভারঅল সবার যে একটা কোয়েশ্চেন থাকে সেটাতে আমি আসি। যে যেহেতু পর্তুগাল এখন বিভিন্ন হার্ড রুলসের দিকে আগাইতেছে, ফর এক্সাম্পল আমাদের আগে যেরকম অল কাইন্ড অফ পিপল আর ওয়েলকামিং ইন পর্তুগাল, তারা আসতো ওই সেফ এন্ট্রি বা আইএম এন্ট্রি যেটা থাকতো সেটা করে দেন সবাই পেপারস নিতে পারতো।
এখন এই 2025 সালে থেকে দেখা যেতেছে বা 24 সাল থেকে দেখা যেতেছে সবকিছু অফ করে দিছে। সো ইমিগ্রেন্টও মোটামুটি একটু কন্ট্রোলের ভিতরে। সো আপনার কি মনে হয় পর্তুগাল কি নেক্সটের দিকে কি ওয়েলকামিং কান্ট্রি হিসেবে হাঁটতেছে ইমিগ্রেন্টদের জন্য, নাকি এটা কমপ্লিটলি একটা ক্লোজিং সাইডে চলে যেতেছে? মানে ইটস এ বলতে গেলে আসলে পর্তুগাল সরকারও বুঝতেছে না। আমি জানি না আপনাদের অডিয়েন্স কেমন কোনোভাবে, বাট ফ্যাক্টের কথাগুলো আমি বলতেছি। সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, পর্তুগাল সম্পর্কে একটা তো খারাপ ধারণাও আসতে পারে। খারাপ ধারণা কিছু নয়, প্রত্যেকটা দেশে কিন্তু এই ধরনের হ্যাঁ, এটা কিছু সত্য। হয়, তৈরি হয়, বাংলাদেশ প্রত্যেকটা দেশেই হয়। মানে পর্তুগাল সরকার, আমিও বুঝতেছি না। আমি যে বিষয়গুলো দেখতেছি, আমি প্রতিদিন সরকারের আবার চোখ থাকে এবং লেটেস্ট সবকিছু চোখ থাকে। তো সরকারের যে স্ট্র্যাটেজি, টেন্ডেন্সি স্ট্র্যাটেজি, সেই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে একটা ছেলে মানুষের একটা অবস্থা। ছেলে মানুষের অবস্থা কিভাবে? যে দেখেন, পর্তুগাল এমন একটা দেশ যে প্রতিনিয়ত মানুষজন কমতেছে, এবং ইয়াং জেনারেশন বলতে নাই, জিরো বলা যায়। তারা জব মার্কেটে এন্ট্রি করতেছে না। যদি একটা আমি হিসেব দিই, যে 2025 সালে 2030 সালের মধ্যে তাদের বলা যায় পাবলিক সেক্টরে বলা যায় প্রায় 30% শেষ হয়ে যাবে, মানে রিটায়ারমেন্টে চলে যাবে। তাহলে এই যে 2030 সালে যদি সরকার শুধুমাত্র, আমি বলি সরি, শুধুমাত্র যদি একটা সেক্টরে বলি, মানে এডুকেশন, এখানকার শিক্ষা খাতে মাধ্যমিক, প্রাইমারি এবং মাধ্যমিক সেক্টরে যে এডুকেশন আছে, সেখানে যদি সরকার এখন নজর না দেয়, তাহলে 50% স্টুডেন্টের কোনো টিচার থাকবে না। যদি সরকার এখন থেকে নজর না দেয়, 2030 সালের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হবে। তো এটার জন্য একটা বড় পরিকল্পনা দরকার। কিন্তু আমার কাছে আমি এরকম কোনো কিছু দেখতেছি না যে সরকার এরকম কোনো পরিকল্পনা তাদের আছে। এমনকি প্রতি বছর পর্তুগালের 1 লাখ ইমিগ্রেন্ট দরকার প্রতি বছর। কারণ যে কোনো কারণেই হোক না কেন, এই ইমিগ্রেন্টরা থাকতেছে না, চলে যাচ্ছে। তো প্রতি বছর তাদের 1 লাখ ইমিগ্রেন্ট দরকার ইকোনমি রান করার জন্য। কিন্তু যেখানে তাদের, এবং আরো ইম্পর্টেন্ট যেটা বিষয় আছে, যে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রজেক্ট যেটা পিআরআর বলে, প্রোগ্রামা রিকভারেন্স এন্ড রেসিলিয়েন্স, সেই পিআরআর প্রোগ্রামে এর জন্য, পিআরআর শুধু পিআরআর প্রোগ্রামের জন্যই দরকার 80,000 ইমিগ্রেন্ট। কনস্ট্রাকশন থেকে শুরু করে বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার, যে একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে ইউরোপীয় ইউনিয়নের, তো সেটা যদি তারা না করতে পারে, এই ফান্ডটাও পাবে না, পর্তুগাল অনেক বঞ্চিত হবে। তো সেই জায়গায় যেখানে এত বেশি ইমিগ্রেন্ট দরকার, সেখানে আমার মনে হয় সরকার যে কি ধরনের কি পরিকল্পনা করতেছে, এটা নাই। এবং আমার কাছে যেটা মনে হয় যে সরকার চাইলেও সেটা পারবে না, যে এটা ওয়েলকামিং পারবে না। তো তারা বিভিন্ন রুলস করবে, বিভিন্ন ওয়ে চিন্তা করবে। হয়তো এই 70 প্রসেসটা যেটা ছিল আসলেই নিয়মিত হতে পারতো, এটা পারবে না। বাট আমি যেটা দেখতেছি যে সরকার চেষ্টা করতেছে এই প্রসেসটাকে বাতিল করার জন্য, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই প্রসেসটা ছাড়া তারা কোনোভাবেই পারবে না, মানে ইমিগ্রেন্টকে কল করতে। কারণ আপনার যে যে সমস্যাগুলো আপনারা হয়তো ইতিমধ্যে বলছেন, যে আমরা ইন্ডিয়াতে যে সমস্যাগুলো ফেস করি, যে কনসুলার হ্যাঁ, যে হ্যাঁ, সার্ভিস আছে, শুধু আমাদের হয়তো যে ঠিক আছে ইন্ডিয়াতে যেতে, যদি বাংলাদেশে আসে তাও কিন্তু আবার সমস্যা আছে। যদি বাংলাদেশেও আসে, আপনার মনে করছেন যে বাংলাদেশ আসলে কিন্তু সব সমস্যা সলভ না, বাংলাদেশে আসলেও কিন্তু সমস্যা আছে, যেটা যেই ফেসটা আমরা করতেছি আইমাতে। আমরা যে এখানে যে ইমিগ্রেশনের যে সমস্যাটা ফেস করতেছি, একটা মানে ব্যুরোক্রেসি লং টার্ম, ঠিক সেম সমস্যাটা কিন্তু আমাদের দাঁড়াবে এই পর্তুগাল কনসুলেট যদি বাংলাদেশে আসে, সেখানেও আরো আহ, এই সেম পরিস্থিতি দাঁড়াবে, যে খুব যে মোবিলাইজ হবে তা না। ইন জেনারেলি তাদের ব্যুরোক্রেটিক সিস্টেমের কারণে আসলে সবকিছু জটিল হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে না, তারা চেষ্টা করছে, প্রিটেন্ড করতেছে যে আমরা ইমিগ্রেশন বন্ধ করে দিব। এবং এটা শুধুমাত্র আহ, একটাই কারণে, বারে যে কথাটা আমি হয়তো পর্তুগিজ মিডিয়াতে বলি, সেটা হচ্ছে যে ওই যে একটা এক্সট্রিম রাইট পার্টি সেগা, ডানপন্থী, তারা আহ, খুব বেশি এখানে এক্সপানশন হয়েছে পর্তুগালে। তারা প্রায় পার্লামেন্টও তাদের প্রতিনিয়তই সিট বাড়তেছে। তো তারা বর্তমান যে গভর্নমেন্ট আছে, যে পিএসডি, এটাও ডানপন্থী দল। তো তাদের ভোটগুলো সাধারণত এই এক্সট্রিম রাইট গ্রুপটা নিয়ে নিচ্ছে। তো সরকার চিন্তা করতেছে, যদি আমরা এই মানে এক্সট্রিম রাইটের যে কিছু পলিসি আছে, সেগুলো যদি আমরা করি, নেই, তাহলে হয়তোবা আমাদের পরবর্তী নির্বাচনে হয়তোবা আমরা তাদের কিছু তারা ভোট, একটা সাইড পেয়ে যাবে আর কি, হ্যাঁ, তারা আমরা কিছু যাতে পেয়ে পাবো, গেল এই তাদেরটা। হচ্ছে একটা টেন্ডেন্সি। তবে আমার কাছে মনে হয় না যে পর্তুগালের ইমিগ্রেন্ট বন্ধ করা যাবে, বা আনওয়েলকামিং কান্ট্রিতে পরিণত হবে, এই জিনিসটা আসলে আহ, এইটাই। পারা কারণ সম্ভব হবে নর্মালি না। চিন্তা করতে গেলে এই দেশের ইমিগ্রেন্টদের যে পরিমাণ কন্ট্রিবিউশন আছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আমি এক্স্যাক্টলি নাম্বারটা জানি না, বাট ইট ওয়াজ কোয়াইট হিউজ। হুম। এখন এটা তো ইগনোর করতে গেলে মেইনলি তো আগে দেশের, এই দেশের আগে ইকোনমিক, যদি তুমি ইমিগ্রেন্ট অফ করে দাও, ইমিগ্রেন্ট ছাড়া কিভাবে দেশটাকে রান করতে হবে সেটা একটা ফুল প্রুফ প্ল্যান থাকতে হবে। সেটাও মনে হয় না তারা এখনো বাস্তবায়ন করছে, আই থিঙ্ক। বিষয়টা হচ্ছে যে ওই
একটা ফ্যাক্টর হচ্ছে যে, ঠিক আছে আমি বুঝলাম যে সোশ্যাল সিকিউরিটির বিষয়টা আমি বাদ দিলাম, যে সোশ্যাল সিকিউরিটিতে হয়তো ঠিক আছে কম কন্ট্রিবিউশন হইলো, সেটা সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইকোনমি কিভাবে স্টপ করবে। মানে হোটেল সেক্টরে মিনিমাম 40% ইমিগ্রেন্ট প্রয়োজন। হোটেল সেক্টরে, হোটেল এন্ড রেস্টুরেন্ট সেক্টরে 40% ইমিগ্রেন্টরা রান করতেছে। পর্তুগালের যে ট্যুরিজম সেক্টরে যে হোটেল রেস্টুরেন্ট আছে, তো হোটেল রেস্টুরেন্টে 40% ইমিগ্রেন্ট রান করতেছে। এগ্রিকালচারে আমি বলবো যে একদম 95% ইমিগ্রেন্ট রান করে। রান করতেছে। ফিশিং এ 100% বলা যায়, 99%-এর বেশি। তো তারপরে লোকাল যে আরো ট্রেডিং আছে সেই জায়গায় ইমিগ্রেন্টসদের একটা আছে, পার্টিসিপেশন আছে। তো আমার মনে হয় যে যদি, এবং কনস্ট্রাকশন সেক্টরে বলা যায় ঠিক সেম, প্রায় 70%-এরও বেশি ইমিগ্রেন্টরা কাজ করে বিভিন্ন দেশে। তো কনস্ট্রাকশন সেক্টর আমাদের বাংলাদেশিরা খুব কম কাজ করে, অন্যান্য দেশের যারা আছে, ভারতীয়, পাকিস্তানি বা আফ্রিকার, এরা এরা সবচেয়ে বেশি কনস্ট্রাকশনে যুক্ত থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে কোয়াইট ইম্পসিবল যত যাই বলুক না কেন, এগুলো হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক ইস্যুস, যে ইমিগ্রেন্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না এই এই দেশের ইকোনমি কে টিকে রাখা। ইমিগ্রেন্ট লাগবেই, প্রয়োজনই হবে ইমিগ্রেন্ট, এটা কোনোভাবেই সম্ভব না, সরকার যাই বলুক। যাক, তাহলে এই কোয়েশ্চেন আনসারটা বাগুলো। এবার এমবিসি থেকে ভাই যেটা বললেন, আমরা তো অনেক জায়গায় নিউজ শুনতেছি যে বাংলাদেশে ঢাকার এমবাসিটা যাবে, সেটা কি আদৌ যাবে? যেতেই হবে, দ্যার ইজ নো ওয়ে, যাওয়ার কোনো, না যাওয়ার কোনো অপশন নাই। সার্কামস্টেন্স যেটা হচ্ছে যে বর্তমানে কয়েকটা, যেহেতু ভারতীয় আমরা ভিসা পাচ্ছি না, সেই কারণে হয়তোবা কয়েকটা আমাদের ওইখানে বিএফএস হয়েছে। তো বিএফএস এ সেই ভিসাগুলো যে, তো পর্তুগালেরটাও যেতে হবে, মানে না যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরাও আশা করতেছি এই মানে বিষয়ে। এটা কোনো আপনি অফিসিয়াল কোনো নিউজ বা সোর্সেস কোনো জায়গা থেকে, আমরা জাস্ট উপদেষ্টার কাছ থেকে একটা আমরা নিউজ আমরা শুনছি কিন্তু যে এটা যাবে। এটা যাবে। বিষয়টা হচ্ছে যে দেখেন, অনেকে অনেক কথা বলতেছে, অনেকে অনেক কথা বলতেছে। বিষয়টা হচ্ছে যে মানে কনফার্মেশন বলতে আগে তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানবে, তারপরে এখানকার যে পররাষ্ট্র নীতি নির্ধারণ রয়েছে তারা জানবে। মানে বিষয়টা হচ্ছে, আমি যতটুকু শেষ খবর যে জিনিসটা আমি পেয়েছি, তারা প্রায় প্রায় 16টা, বিশ্বের বিভিন্ন দেশের 16টা কনসুলেট সেবা চালু করার জন্য, দূতাবাস বা কনসুলেট সেবা চালু করার জন্য তারা, বা বিএফএস, এটা তারা কাজ করতেছে। এই 16টার মধ্যে বাংলাদেশ আছে কিনা, থাকতেও পারে বা নাও থাকতে পারে। তো এটা প্রায়োরিটাইজ দিয়ে তারা 16 মানে কান্ট্রিজে তারা একটা প্রায়োরিটি বেসে তারা কাজ করতেছে। তো এখন এর মধ্যে বাংলাদেশ আছে কিনা এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করতে পারেনি। এমনকি আমরাও এখানকার পররাষ্ট্র দপ্তরে যোগাযোগ করেছিলাম, তারাও এই বিষয়ে স্পষ্ট কিছু বলে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে বেশি জানবে কোথায়, বাংলাদেশ জানবে, আগে জানবে। এই পর্তুগালে যে বিষয়টা ছড়িয়েছে, সেই বিষয়টা আমি একটা ব্যাখ্যা দিই, পর্তুগালের বিষয়টা কিভাবে ছড়িয়ে ছড়িয়ে থাকতে পারে। যে সাপোজ আপনি জানেন যে আপোস্টিল বাংলাদেশে চালু হচ্ছে, অলরেডি হ্যাঁ, তো হ্যাঁ। চুক্তি সাইন হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানকার যে ফরেন মিনিস্ট্রি, আমাদের যে ডকুমেন্ট গুলো যে ফরেন মিনিস্ট্রিতে সাইন করতে হয়, অ্যাটাস্টেশন করতে হয়, তো সেই অ্যাটাস্টেশন হুম করতে হলে, তো এখানে পর্তুগালের ফরেন মিনিস্ট্রি এই ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করে। তো এখন বিষয়টা এমন হতে পারে যে তারা হয়তো বলছে যে আগামী এপ্রিল থেকে বা আগামী মে মাস থেকে তারা হয়তো বা অ্যাটাস্টেশনটা আর করবে না, যেহেতু আপোস্টিল চালু হয়ে গেছে, চালু হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের কাছে আর অ্যাটাস্টেশন করা যাবে না। তো এখন আমার কাছে ইট সিমস টু বি, আমার কাছে যেমন হচ্ছে যে এইটা কি ছড়ানো হচ্ছে যে, যেহেতু ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করবে না, তার মানে বাংলাদেশে দূতাবাস চালু হয়ে গেছে, পর্তুগিজ দূতাবাস চালু হয়ে গেছে, চালু হয়ে যাবে। আমার কাছে এই বিষয়টা এরকম মনে হচ্ছে, বাট আমরা নিশ্চিত ভাবে আহ পাইনি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যোগ করি, সেটা হচ্ছে যে ঠিক আছে আমরা খবর পাই নাই, বাট তারপরে একটা অ্যানালাইসিস থাকে। এই জিনিসটা চেক করি যে, আমি মিলিয়ে দেখছি যে আহ, প্রত্যেকটা দেশের কিন্তু একটা একটা কনসুলেট সেবা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর, অনেক বড় একটা বাজেটের বিষয়। হুম হুম তো গত বছর যে ফরেন মিনিস্ট্রির যে বাজেট ছিল পর্তুগালের, এই বছরের বাজেটেও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বাড়ে নাই বাজেট। তো বাজেট যদি না বাড়ে, তাহলে ওখানে সেবাটা কিভাবে, একটা কনসুলেট কিভাবে খুলবে? একটা কনসুলেট বড় একটা বাজেটের বিষয় কিন্তু। হুম তো হুম এইরকম মানে যখন আমি পাচ্ছি না, কোনো তথ্য পাচ্ছি না, তখন সারাউন্ডিং এর অনেকগুলো বিষয় অ্যানালাইসিস করতে হয়, যে তাহলে কিভাবে, তাদের কি টেন্ডেন্সি, তারা বলতেছে না, ভিতর ভিতর তারা কিছু করতেছে কিনা, এই ধরনের কিছু থাকতে পারে। তো ওই জন্য সেই জিনিসটা মিলে দেখলাম যে তাদের বাজেট তেমন বাড়ে নাই। তবে হ্যাঁ, যেহেতু যদিও এই বিষয়টা না হয়, সেক্ষেত্রে হয়তোবা তারা বিএফএফএস এর মাধ্যমে, যেটা অন্যান্য এম্বাসি করছে, বিএফএস এর মাধ্যমে তারা হয়তোবা এই ধরনের কোনো করতে পারে। বাট কনসুলেটের ক্ষেত্রে আমার দ্বিধা মানে
কিন্তু আপনি কিছু সময় আগে বললেন যে এরা মানে পর্তুগিজরা চায় না বাংলাদেশ নেপাল এরা আসুক, তো সেক্ষেত্রে কি সেই ইনফ্লুয়েন্স থেকে আমার কাছে মনে হয় না যে এরা কনসুলার সার্ভিস দিবে না, বাংলাদেশে? এরকম তাই না? এরকম না আসলে। বিষয়টা হচ্ছে যে মানে সাধারণ জন এক সময় চায় এক সময় চায় না, সাধারণ জনগণের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আহ, হম হম ইয়ে হয় না এখানে। ফ্যাক্টরটা হচ্ছে যে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেটা বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটার মধ্যে একটা ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরটা হচ্ছে যে ওই যে যে আজকে আপনার আমার অ্যাক্টিভিটি, প্রত্যেকটা জিনিস ইউরোপিয়ানরা কিন্তু একটা জিনিস আমার কাছে আজকে আমার 10 বছর ইউরোপে, পর্তুগালে বা ইউরোপে আমি বিভিন্ন দেশেও গেছি, এখানে ধরেন ঢাকা চিরাঙের মতো আমরা যাওয়া যায় জানি, আমরা সবাই জানি, আপনারাও ভ্রমণ করেন। তো হম বিষয়টা হচ্ছে যে ওরা চায় যে ওদের যে হিস্ট্রিটাকে, ওদের যে কালচারটাকে প্রোটেক্ট করতে। তো তারা এই বিষয়টা সবসময় খেয়াল রাখে যে কারা আমাদের কালচারটাকে মানে ডিস্ট্রয় করতে নষ্ট চাচ্ছে, করছে। ধ্বংস করতে হম হম চাচ্ছে, বা আমাদের জন্য কালচারের জন্য কারা হুমকি, সেই বিষয়গুলো তারা হম হম মানে ডিটেক্ট করে। তো আমাদেরকে ওই কারণে বলতেছে আমাদেরকে এমন ভাবে তাদের সাথে মিশে থাকতে হবে। আমরা আমরা ওদের কালচারের কথা বলে আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে মনে করি কালচার মানে হচ্ছে যে আমি তাদের ধর্ম গ্রহণ করবো। নো, ধর্ম নেওয়া দরকার নেই, ধর্ম বাদে। এখানে আমাদের মনে করে যে বিদেশে আছে ওদের সাথে মিশতে বুঝে আমাকে ও, মানে অ্যালকোহল পান করতে হবে। তো এই বিষয়টা বিষয়টা এরকম। এরকম ভাইয়া, ধরেন এরা এদের কালচার এরা পালন করবে, এরা তো আমাদের ডাকতেছে না যে তুমি আমাদের কালচারে আসো, আমাদের সাথে তুমি এটা করো, আমাদের সাথে তুমি মদ খাও, এটা তো সে বলতেছে না। তারা যেই কালচারে আছে ওই কালচারে আমরা ডিস্টার্ব না করি, আমরা আমাদের মতো করে থাকি, তাদের কালচারকে আমরা রেসপেক্ট করি, তাইলে তারা আমাদেরকে রেসপেক্ট করবে বা আমাদের কালচারকে এক্সপেক্ট করবে। আমি পুরো পর্তুগিজ কমিউনিটির সাথে থাকি, তো এরা যখন লাঞ্চে যায় এরা এদের মতো করে করে আমি আমাকে জানে আমি এই মানে মাছ ছাড়া কিছু খাই না, তো আমাকে কখনোই তারা কিন্তু ফোর্স করে নাই। আর আমিও তাদেরকে ফোর্স করি না যে তোমরা কি খাচ্ছ না খাচ্ছ। তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে গেছে, আমি তাদেরকে রেসপেক্ট করতেছি, তারা আমাকে রেসপেক্ট করতেছে। আমি যদি এক্সট্রিম হয়ে যেতাম তাদের সাথে, তারাও আমার সাথে এক্সট্রিম হইতো, আমাকে নিতই না লাঞ্চে, ওয়ান কাইন্ড অফ, ধরেন ব্যাপারটা এরকম। তো এটা যে রেসপেক্ট করার ব্যাপার, এটা ওই রকম না যে যে তারা আমাকে ডাকতেছে যে তুমি আমার মদ খাও আজকে খাইতেই হবে, এরকম না। তো আমরা রেসপেক্ট করবো তার মতো করে। এবং আমাদের চেয়ে তারা আরো বেশি রেসপেক্টিভ। যে অনেক সময় আমরা এরকমটা হয় যে অনেক সময় হচ্ছে যে আমি বুঝতে পারি না যে হয়তো, বিভিন্ন ধরনের ওই যে আমাদের সিঙ্গারা সমোসার মতো অনেক সল্টি হয়, এদিকে আমরা বলে হ্যাঁ সালগা। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমার হ্যাঁ। অনেক কলিগরা আছে যে তারা করে যে এইটা কিন্তু পোর্ক, তুই খেতে পারবি না। আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারা তারা কিন্তু কনসার্ন করে এটা পোর্ক, এটা তুই খেতে পারবি না, তুই এটা এটা খাইস। অথবা এই এখানে যা আছে তুই কিছু খেতে পারবি না, যে বিকজ অফ এক্স্যাক্টলি। দ্যাট হয়তো একই তেলে ফ্রাই করা হয়েছে। দে আর মোর কনসার্ন অ্যাবাউট দ্যাট। এবং আমরা ট্রু মনে করি ট্রু যে ট্রু। আর একটা বড় বলবো যে আরেকটা বড় যে শিশুদের নিয়ে একটা বড় সমস্যা আছে বলে ফেলি, যদি সাব পার্সপেক্টিভে, সেটা হচ্ছে যে আমাদের অনেক বাচ্চারা স্কুলে পড়ে, তাই না? স্কুলে পড়ে। তো স্কুলে পড়ে আমার আমার কথা হচ্ছে যে আমরা অনেক বাচ্চাদেরকে বাবা মা মিট খাইতে দেয় না, যে আমরা হালাল মিট খাই, ওকে, শুধু হুম হুম ফিশ আর হুম ভেজিটেবল খাবে। তো হুম এটাকে বাচ্চাকে এত বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নেই, হুম হুম এত বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে ধর্মটা আমি মনে করি যে যখন সে একটু বুঝবে তখন তার মধ্যে ধর্মটার প্রয়োগটা করা উচিত। কারণ সে বুঝবে হুম না, কারণ সে পার্থক্য করতে পারবে না, এবং সে এমন ভাবে এটা উপস্থাপন করবে। অনেক শিশুরা আছে আমাদের স্কুলে, যে এখানে যারা পড়ে, তারা আইসোলেটেড হয়ে যায় কমিউনিটি হুম থেকে। হুম বিষয় হচ্ছে হুম সে তুমি খেতে পারবো না, নিষেধ আছে। সামান্য এটা বলি হয়, স্কুলে ইনফর্ম করলে তারা দিবে না, তারা শুধু মাছ দিবে, ভেজিটেবলস দিবে, এটা দিবে, মাংস দিবে না। কিন্তু বাচ্চাদেরকে বলা হয় পোর খাই, এটা ঘৃণা করে বা এটা খাবি না, তখন ওই বাচ্চা যে ওইরকমটা রিয়েকশন করে। যখন আরেকটা তার কলিগ খাচ্ছে তার হুম তখন সে এরকম রিয়েকশন করে, এই পোর। তখন কি হয়, আমি একটা জিনিস খাচ্ছি, এটাকে তুমি এমন ভাবে উপস্থাপন করতেছো যে জিনিসটা এত খারাপ। তো তার মানে কি হয়, সাইকোলজিতে বাধে, আস্তে আস্তে কিন্তু আইসোলেটেড ট্রু হয়। ট্রু। ইসলাম মুসলমান এই এই বিষয়গুলো তখন কিন্তু বাচ্চাগুলা ডিমোটিভেটেড হয়। আমরা এই যে মেসেজগুলো বাচ্চাদেরকে দিই, আর অনেক আছে শিশুদের নিয়ে, হয়তো একটা এপিসোডে অনেক কথা বলা যাবে। তো ইসলাম তো শিখায় সুন্দর ব্যবহার, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তো এটা তো অন্যকে এক্সপেক্ট করা, তো এটা সৌহার্দ্য, এটা তো ইসলামের মানে প্রিন্সিপালের মধ্যে পড়ে যে আমরা সেটা যে ধর্মেরই হোক আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, অন্য ধর্মের কে আমরা রেসপেক্ট করব, তাদের আমাদের ব্যবহারে তারা আমাদের ধর্মটাকে আরো বেশি ভালোবাসবে। তো এটা আপনি যেটা বলছেন যথার্থ। বাচ্চাদের ধর্মের জ্ঞান দেওয়া উচিত কিন্তু এক্সট্রিম না, তাদেরকে তাদেরও সাইকোলজি বুঝতে হবে যে বাচ্চাদের তারা কোন সাইকোলজির ভিতরে আছে, কারণ এরা এরা এক্সপ্লেনেশন বুঝে না, এরা বোঝে যেটা বলছো এটাই সত্য, এটা কি জন্য সত্য এটা জানার বয়স তাদের হয় নাই। আচ্ছা, তো এটা রয়দার এটা একটা এটা কি যেন ভালো একটা কোয়েশ্চেন আছে, রয়দা কি রয় যেন ভাই বলবো, অনেকক্ষণ ধরে আমার দাঁড়ায় একটা আছি। আমার কয়েকটা কোশ্চেন, আমি হাত উঠায় রাখছি হাত কারণ তুলে বসে ভাইয়ের দিছে। না আমরা হাত একটু অন্য দিকে চলে হ্যাঁ গেছিলাম, যাই বলেন ভাই। আমি হাত উঠে বসে ভাই দিয়েছি যে ভাইয়ের পয়েন্ট গুলা কই, ভাই প্রথম দিকে যখন আপনি যখন কোশ্চেন করছিলেন ভাই কয়েকটা পয়েন্ট উঠছিল।
ওই যে কারা আসছিল এখানে আইসে, মানে ভাই কার গেছিলেন কালকে গিয়ে উনি মানুষকে অ্যাওয়ারনেস রেজ করার জন্য। তারপরে আরেকটা কথা ভাই বলছিলেন যে আমরা রাস্তাগুলোকে ব্লক করে রাখতেছি এরকম ভাবে যে কেন পানের দোকান, ইয়ের দোকান, এগুলা আমার, আমি এখানে 8 বছর ধরে আছি। আমি মানে গত 2-3 বছরে এই জিনিসটা এত পরিমাণে বাড়ছে, এটা আসলে খুব ডিসগাস্টিং মন লাগে, কিন্তু বলতে খারাপ লাগে, নিজের দেশের মানুষ এর ইয়ের কারণে আইসা করতেছে, কিন্তু জিনিসটা খুব ইয়ে লেভেলে চলে গেছে। কিন্তু আমার কোশ্চেনটা এইগুলা নিয়ে না, এই যে স্টেটিস্টিক্স যেটা বেরোইছে যে অলমোস্ট 63% পিপুল থিঙ্ক করে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক তারা চায় না। এটা মানে বেশিরভাগ এখন ব্যাপারটা হইতেছিল যে যে কিভাবে কোশ্চেনটা করা হয়েছে সেটা হলো একটা মানে মেইন ফ্যাক্টর এখানে, সেটার উপর বেস করে মানুষের রেসপন্স গুলো আসছে। কিন্তু আমার আরেক বিষয়টা হচ্ছে যে ভাই, আমরা বাঙালি যারা আছি ওইখানে শুধুমাত্র বাঙালিরাই ওই অ্যাক্টিভিটি মানে অ্যাওয়ারনেস রেজ করার জন্য কাজ করতেছে, বা এই যে এই ঘটনাটা ঘটার পরে আপনারা বা বাঙালি যারা আছে তারা কথা বলতেছে, এটা কি শুধুমাত্র বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ, নাকি হচ্ছে হলো এই যেহেতু এই এরিয়াটাতে প্রায় অনেক মানে কয়েকটা দেশে অধিবাসী থাকে, তারাও এখানে এসে যোগদান করতেছেন নাকি, নাকি শুধুমাত্র এটা বাংলা বাংলা কেন্দ্রিক হয়ে গেছে ব্যাপারটা? বিষয়টা বিষয়টা খুব সুন্দর একটা প্রশ্ন আনছেন, যে আমিও অবাক হয়েছি বিষয়টাতে। গতকালকে আমার বিষয়টার কাছে আমার কাছে প্রশ্নবোধক মনে হয়েছে যে শুধুমাত্র আমরাই এইটাকে প্রোটেস্ট করতেছি, অন্য কোনো দেশের তারা মানে সক্রিয় অংশগ্রহণ নাই। নেপাল বা ইন্ডিয়া সক্রিয় অংশগ্রহণ নাই। এখন একটা কথা বলতে গেলে নেপাল আর ইন্ডিয়ার তো কোনো রাস্তাও নাই এখানে। যদি ওখানে ইদানিং কালে দুইজন পাকিস্তানি, যদি রুয়াদা প্ল্যাটফর্মসের কথা বলি, দুইজন বা তিনজন পাকিস্তানির দোকান আছে। ভারতীয় ইন্ডিয়ানের কোনো আমি সব দেখি না। কিছু মোজাম্বিক পর্তুগিজ তাদের দোকান ছিল, তারা চলে গেছে এখান থেকে। আমাদের 99% হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের আহ, এখানে ব্যবসা প্রতিষ্ঠান। তো ইন দ্য মিন টাইম এটা বাংলাদেশি হয়তো তারা এভাবে নেয় নাই, ভারতীয় হিসাবে তারা নেয় নাই, বা নেপালি হিসেবে নেয় নাই। তো ইন দ্য মিন টাইম এটা আমাদের উপরেই আসছে, এবং আমরাই শুধু, অন্য কোনো দেশের আমি দেখি নাই যে ভয়েস রেস করার জন্য এই কয়েকদিনে ভারতীয় বা পাকিস্তানি, হ্যাঁ কিছু ছিল। আমি একজন ভারতীয়দের সাথে কথা বলছি, সে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে। এই মানে এই যে এটাকে প্রিভেন্ট করার জন্য, যেমন 11ই জানুয়ারি আমরা যে একটা সমাবেশের প্রক্রিয়া করতেছি, বা আরো কিছুদিন হয়তো 2-1 দিনের মধ্যে আমরা, আগামী সপ্তাহে হয়তো আরো একটা সামাজিক সংগঠন একটা উম, প্রতীকী প্রোটেস্ট করছে, সে বিষয়ে আলোচনা হচ্ছে। তো এদিকে অন্য কোনো দেশের আমরা দেখি নাই যে তারা সক্রিয় পার্টিসিপেন্ট, দেখি নাই যে তারা আগে আসছে, কথা বলতে আসছে, এই ধরনের আমরা পাইনি। ফলো আপ কোশ্চেন যেটা হচ্ছে যে ধরেন আমরা বাঙালিরা এই জিনিসটা করতেছি, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে যে আসলে বাঙালিদেরকে মানে এখন মানুষ একটু নেগেটিভলি দেখা শুরু করছে। এটা আপনিও বলছেন আপনার কথার মধ্যে। তো এই যে এখন যেহেতু এটা খুব বাংলা কেন্দ্রিক অ্যাপ্রোচ হয়ে গেছে, এটা কি পরবর্তীতে বাংলাদেশিদের উপরে কোনো প্রভাব ফেলবে কি? মানে আমাদের যে অ্যাক্টিভিটি গুলো জানি আমরা, আমি ভুল কিছু করতেছি না, যেটা সঠিক আমাদের কাছে মনে হয়েছে, এবং আমাদের সাথে এই দেশের মানুষ যারা আছে তারাও এখানে একাত্মতা প্রকাশ করছে, তারপরেও সিচুয়েশনের পার্সপেক্টিভে এটা কি আমাদের বাঙালিদের জন্য কোনো ফিউচারে প্রবলেম হইতে পারে কি, সেই কোনটা বিষয়ে কারণ, আপনার মানে মতামত? এই ঘটনাটা, না যদি আমরা এই প্রোটেস্ট? মানে পুরা প্রটেস্ট, মানে এই ঘটনাগুলো যে যে প্রটেস্ট হয়েছে, আমরা যে বাঙালি যারা আছে আমরা খুব এটাতে মানে প্রটেস্ট করতেছি, আমার মানে এই ব্যাপারটা নিয়ে বা অনেক কথাবার্তা বলতে, এটাতে কি আমাদের উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে কি? যে বিষয় হচ্ছে সেটা তো ঘটে গেছে, যেটা ঘটে গেছে, যেটা ঘটে গেছে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। তো এখন প্রোটেস্টটা বলতে গেলে যে বিষয়টা হচ্ছে যে থামাইতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে থামাইতে হবে, এটা আমাদের একটা অপরচুনিটি। আমি মনে করি এটা আমাদের একটা অপরচুনিটি, যে যে মেসেজটা গেছে, যে একদিন আমরা ওই 63% মনে করে যে সেটি তাদেরকে আমাদের প্রয়োজন নাই। তো আমার কাছে মনে হয় যে আমাদের একটা অপরচুনিটি, যে আমরা এই এই যে এখন যে যারা আগে আসছে, পর্তুগিজ আগে আসছে, বিভিন্ন যারা আগে আসছে, আমাদের যে একটা লো ফল হয়েছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ বা এশিয়ার মানুষদের সম্পর্কে যে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে, সেই ধারণাটাকে আমাদেরকে প্রিভেন্ট করার মতো বা প্রতিরোধ করার মতো একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে। তো এই সুযোগের পাশাপাশি সেই কারণে আমরা গতকালকে বেনারসিতে গেছিলাম, যে ওকে জাস্ট স্টার্ট। এবং আপনার একটা প্রশ্ন ছিল যে এই যে ফুটপাত দখল করা, দেখুন এই যে সমস্যাগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই। বেনারসিতে আগে একজন পান পান দোকানদার ছিল, সে বেনারসিতে বসতে সাহস পেত না, সে বসতে হলো আপনার ইয়েতে মাতৃমনিস পার্কে, আমি যতটুকু জানি বা আমি যে দেখছি। তো একজন বসলো এখানে, একজন বসার পর পর আহ, এখন দেখা গেল যে না, এটা লাভবান বিজনেস, এখানে ভিড় হয়, আরো কয়েকজন শুরু করলো। কিছু আগে বয়স্ক কিছু মানুষ ছিল যাদের
ক্ষমতা নাই, হয়তো বা একটা যেখানে কাজ করে, এখন দেখা গেলো ইয়াং অনেক মানুষও কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিল। আমি দেখলাম যে হুম। অনেক ইয়াং মানুষও আছে ওখানে। পানির দোকানে গতকালকে এটা গেছিলাম তো সাথে কথা বিনা বলতে। পুঁজির একটা ভালো বিজনেস না? তো তো সেই দৃষ্টিকোণ থেকে এই যে জিনিসটা যে তৈরি হইলো, এই যে পানি দোকানটা আসলো কোথায়, প্রত্যেকটা এটা তো না প্রত্যেকটা দোকানের সামনেই বা দোকানের পাশে। তা এই যে এটা কিন্তু কেউ প্রোটেস্ট করে না, এটাকে নিয়ে কিন্তু কিন্তু আওয়াজ তুলে নাই। অ্যাকচুয়ালি যারা ব্যবসায়ী ছিল ওখানে ওখানে যদি তারা আওয়াজ তুলতো, তারা যদি তাকে প্রোটেস্ট করেছে, না তুমি এখানে বসতে পারবে না, বা তুমি পারমিশন দ্বারা করতে পারবে না, তাহলে কিন্তু পারতো না আজকে। মনে করে যে কার পেটে লাথি মারবে, 5 জন মানুষ, তো 5 জনের জন্য তো তো পুরো 70,000 বাংলাদেশের পেটে লাঠি পড়তেছে। কালকে মাইন্ড করেন না, আমি কথাটা আমি না, বলি, এটা কালকে সত্য কিন্তু ভাই। একদম। তাদেরকে আমি বলছি যে দেখেন, যদি কোনো কারণে আপনারা যদি বসে থাকেন, আপনাদের কারণে যদি কোনোদিন এই বাঙালিদের বাংলাদেশের নাম কাঠগড়ায় দাঁড়ায়, তাহলে কিন্তু আপনারা ক্ষমা পাবেন না। আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারণ আপনার জন্য তো বাংলাদেশ কাঠগড়াইতে দাঁড়াইতে পারে না। এই যে আজকে শুধু এইখানে না, আজকে এই বাংলাদেশের নাম সমুন্নত করার জন্য 1,000-এর বেশি মানুষ প্রাণ হারাইলো, 10,000 মানুষ পঙ্গুত্ব বরণ করছে কয়েকদিন আগে। এরপরে যদি আমরা 1971 সালে বলি, সেখানে 30 লাখ মামুনে মানুষ শহীদ হয়েছে, 2 লাখ মামুনের ইজ্জত গেছে। কি কারণে? শুধু বাংলাদেশকে সমুন্নত করার জন্য। তো যুদ্ধটা শুধু এখানে না, বাংলাদেশ সীমাবদ্ধ না। আজকে যদি আপনাদের 5 জনের জন্য যদি আমাদের বাংলাদেশের নেওয়া হয়, তাহলে আমরা করবো। তো এই বিষয়টা হয়তো আমি আজকে বলছি, যদি এটা আরো আগে বলা হয়তো তো এই সাহসই পাইতো না। আজকে প্রত্যেক দোকানের মালিক যদি বলতেছে ভাই ফুটপাতে দাঁড়াইতে পারবেন না, আমার ব্যবসা কিছু কম হবে, হোক না আমার কিছু ব্যবসা কম হোক, তো ভাই বলতো আমার বাংলাদেশ তো সমন্বিত হবে, তাইলে আজকে আর এই চিত্রটা থাকে না। আজকে এই যে অভিযানটা আছে, এই অভিযানটা হইতো না যদি আমরা এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারতাম। তো এখন সেটাই। এই যে প্রতিবাদ সমাবেশটা, এটা আমাদেরকে এইটা আমাদের একটা অপরচুনিটি, আমাদেরকে গেইন করাবে। আমাদেরকে গেইন করাবে যে এই যে যে আমাদের যে সুনামটা যে আমরা নষ্ট হয়েছে কত কিছুদিন আগে, এই সুনামটা গেইন করতে আমাদের চেষ্টা করবে। এবং এর মধ্যে আরো অনেক কিছু স্ট্র্যাটেজি আছে, আমি বলতে চাচ্ছি না। সেই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু আগাচ্ছি, অথবা আর সামনের দিকে আর বলবো। তো এই স্ট্র্যাটেজি গুলা চেঞ্জ করতে হবে, যে অ্যাজ ইউজুয়াল একটা প্রতিবাদ সমাবেশ, এটা ঠিক ঠিক সেম সেম ভাবে হচ্ছে না। এটা একটা অনুষ্ঠান হলো যে একটা প্রতিবাদ সমাবেশ করব, কাউকে পক্ষে না, এখানে সবাইকে পক্ষে নিয়ে এমন একটা আয়োজন করার হচ্ছে, আমাদের খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি হচ্ছে। আশা হ্যাঁ, করছি হয়তো ইনশাল্লাহ এটা ভাই। দিয়ে আমরা আমাদের বাংলাদেশিদের যে বিষয়টা আছে, সেই বিষয়টা আমরা ফিরে আনতে পারবো। আর সেটা একটা আজকে জিনিস আমরা এটা অনেক কিছু করবো। একটা লাস্টে একটা এই বিষয়টা না, এটা ফলো আপ কোশ্চেন সবগুলো, এখন এই পয়েন্ট গুলো নোট করে রাখছেন? আমার ফরিদ ভাই সময় আছে কিনা সেটাও তো দেখতে হবে। ও ইয়েস, কোয়েশ্চেন তো অনেক রয়ে দেখা হয়ে গেছে। গেছে, হ্যাঁ, হ্যাঁ। দেখা কোয়েশ্চেন হয়ে তো গেছে। অনেক রয়ে গেছে আরো ভাই। আচ্ছা, আমার আরো লাস্ট আমি এটা করি আর কি ভাই কি। জি, আমার বলেন লাস্ট বলেন। কোশ্চেনটা হচ্ছে ওই যে আপনার এই ইয়েটা নিয়ে, যে নর্মালি আমি যতটুকু মানে জানি সেটা হচ্ছে যে এই রাস্তার মধ্যে যে আপনার যে দোকানগুলা, যে পান বিক্রি করা বা ইয়ে বিক্রি করা, এগুলো অ্যালাউড না, ঠিক কিনা? আমি কি ঠিক ঠিক জি না, বলতেছি কিনা? এটা পারমিশন নাই, জি না, পারমিশন নাই। এটা কোনো পারমিশন নাই। এখন আবার এই দিক দিয়ে যদি বাংলাদেশে মানুষের কথা চিন্তা করি, আমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তো এরা আবার একটা জিনিস, এখন আপনার একটা ভিডিওতে আপনি বলছিলেন যে ডিপোর্টেশনের কথা চিন্তা করতেছে তারা ইভেন। তো এই সব কিছু মিলাইয়া ডিপোর্টেশন আপনার হচ্ছে হলো এই দেশে মানুষে আমাদের মানে কন্ট্রিবিউশনও আছে বেশি এই দেশে, মানে আবার এদের ইকোনমিক্স মানে স্যালারি স্ট্রাকচার এত ভালো না। এই সব কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে তো কিভাবে সবার জন্য উইন উইন একটা সলিউশনে পৌঁছানো যাইতে পারে আপনার মনে হয়? তাই না? আমরা ভালো প্রশ্ন করছি যে আমরা আমরা মনে করি যে আমাদের কন্ট্রিবিউশন ওকে, ওয়েল কন্ট্রিবিউশনটা কি আমাদের এটা বুঝতে হবে। আমরা কিন্তু অনেক সময় বুঝি না। আমরা দিচ্ছি, অর্থনীতি চাঙ্গা করতেছি, সবকিছু করতেছি। ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আপনি যে একটা এনভায়রনমেন্টে থাকতেছেন, যে একটা দেশে থাকতেছেন, আপনি নিরাপদ একজন মানুষ হিসেবে থাকতেছেন। আপনার আপনার অসুস্থ হলে আপনি বিনামূল্যে চিকিৎসা করতে পারতেছেন। আপনার বাচ্চা কাচ্চা স্কুলে ফ্রিতে করতেছে। তো আমি যে কন্ট্রিবিউশন করছি, যদি একটা মিনিমাম স্যালারি পাই, বর্তমানে মিনিমাম স্যালারি হচ্ছে 820 যদি 11% হিসাব করি, আমরা হয়তো 90 ইউরোজ এর মতো প্রতি মাসে আমার একটা কন্ট্রিবিউশন থাকে, প্রতি মাসে 90 বছর যদি হিসাব করি, হয়তোবা আহ ধরেন 700-750 ইউরো মতো। 700, সাতশো হ্যাঁ, আশি আচ্ছা। আশি ইউরো 750। তো এর মধ্যে যদি আপনি চাকরি হারায় ফেলেন, প্রতি মাসে আপনাকে 500 ইউরো, 2 মাসে আপনাকে দেখা যায় যে 60% তারা পে করে। 2 মাসে পে করলে, 1 মাস পে করলে আপনার ওই 1 বছরের কন্ট্রিবিউশন শেষ। তাছাড়া আপনি অসুস্থ হয়ে পড়লে আপনাকে অসুস্থ ভাতা দিচ্ছে। আপনাকে আপনার সন্তান স্কুলে পড়বে, সে বিনামূল্যে পড়তে পারতেছে। আপনি হাসপাতালে চিকিৎসা নিবেন, আপনাকে অ্যাম্বুলেন্স দিয়ে বাসা থেকে নিয়ে যাচ্ছে, আপনাকে সব চিকিৎসা টিকিৎসা করে, এমনকি করে আপনাকে আবার বাসায় দিয়ে যাচ্ছে, বা আপনাকে প্রতি মাসে ফলো আপ করতেছে, আপনাকে ওষুধে ডিসকাউন্ট দিতেছে। তো যদি আমরা কন্ট্রিবিউশনের কথা কেন করি, সেক্ষেত্রে কিন্তু ভাইস ভার্সা, এটা হয়তো পর্তুগিজরা শুনবে না, কিন্তু আমাদের বাংলাদেশে জানা উচিত।
আমি কিন্তু অনেক সুবিধা নিচ্ছি। তা আমি যে এই যে এত গুড একটা ইনফ্রাস্ট্রাকচার হুম, সিস্টেম আমি এটা আমরা করতেছি, এই মেট্রো ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে আমার যে ফেরি আছে, ট্রেন আছে, এই যে আমার বাসা থেকে আমি 10 মিনিটে আমার ডেস্টিনেশনে যেতে পারতেছি, আমি যেটা সেফলি দরজা খুলে ঘুমাতে পারতেছি, এটার কে পে করবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো মানে এমনটা না যে আমরা কন্ট্রিবিউশন করতেছি, উই অলসো রিসিভ ফ্রম দেম, ওই আমরাও তাদের কাছ থেকে সেই জিনিসটা পাচ্ছি। হ্যাঁ, বিষয় হচ্ছে আমি সবসময় পার্সোনালি চিন্তা করে আমি 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 চিন্তা করি যে আমি কেন ভালো আছি, হ্যাপি থাকতে পারি। আমাদের চিন্তা করতে পারি আমি আমার বাংলাদেশে আমি কি পেতাম, বাংলাদেশের থেকে আমি কি সার্ভিস পেতাম, আমার কি অ্যাক্টিভিটি ছিল বাংলাদেশে, আমি হচ্ছে এর চেয়ে আরো বেশি এফোর্ট দিয়েও আমি হয়তো তার 1% আমি 1% পাওয়া ফ্যাসিলিটি যেত পেতাম না। না। তো এটাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমরা কিন্তু পাচ্ছি, শুধু যে আমরা কন্ট্রিবিউশন করতেছি না, আমরা রিটার্নটাও কিন্তু পাচ্ছি। এটাই। আর যাই হোক, ভাইয়ের হয়তো বা সময় অনেক শেষের দিকে, আমরা জাস্ট লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করে আজকের এপিসোডটা শেষ করবো। এরপর যদি ফরিদ ভাইয়ের নেক্সট সময় হয়, আমাদের অনেক কোয়েশ্চেন রয়ে গেছে, আমি এখানে নোট করে রাখছি, সবগুলো শেষ করতে পারলাম না যেহেতু আমাদের অনেক কোয়েশ্চেন রয়ে গেছে। সো ইনশাল্লাহ যদি ফরিদ ভাই আমাদের আবার সময় দেন, আমরা সেখানে আবার ডিসকাস নাইম ভাই, করবো। জাস্ট আমি একটু বলি যে হ্যাঁ। নেক্সট টাইম, মানে নেক্সট টাইম কথা আপনি প্রশ্ন করেন, যেহেতু আমরা আমাদের এই পডকাস্ট গুলো সবসময় হয় স্টুডেন্ট বেস, তো হুম। আমরা ফরিদ ভাইকে অন রেকর্ডে বলছি, যদি সুযোগ হয় আপনার, অনেক স্টুডেন্ট চায়, অনেক প্রশ্ন আছে যেগুলোর আসলে আমাদের কাছে উত্তর নেই, যেহেতু আমরা ওই কিছু লিগেল বিষয় আমরা জানি না, আর আমরা যেটা জানি না সেটা আমরা কখনো অ্যান্সার দেও না, আমরা কারণ শেয়ার এটা করিও না। বলে দিই, মিস ইনফরমেশন দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। তো আমরা চাই যে আমরা স্টুডেন্ট বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন যারা আমরা যেগুলো পাই, যেটা অ্যান্সার দিতে পারি না, আশা রাখি যদি আপনার কাছে এরকম অ্যান্সার থাকে, তো ওইরকম একটা এপিসোড আপনাকে নিয়ে করতে চাই। আশা রাখি যে আপনার যখন সময় ইনশাআল্লাহ। হয়, আপনার ব্যস্ততার মধ্যে ইনশাল্লাহ আমরা করবো, শুধু সেটা স্টুডেন্ট বিষয় নিয়ে হবে। আশা রাখি আপনাকে পাবো, এটা মানে এটা আশা আমাদের রাখছি। আশা। হ্যাঁ, তো যাই হোক, আমার নামে যে বলেন। লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা হলো যে ফরিদ ভাইয়ের কাছে, এই যে এত কিছু আমরা শুনলাম ভাই, বা মোটামুটি আজকের এই ভিডিওটা একটা বাংলাদেশের কেউ যদি দেখে থাকে, সে মোটামুটি মোটিভেটেড হওয়া থেকে অনেকটা ডিমোটিভেট হয়ে যাবে পর্তুগাল রিলেটেড। সো এই এত কিছুর মধ্যেও যদি আমাদের নেক্সট আসার কোনো কিছু আসছে কিনা পর্তুগালের মধ্যে, যে আসার হলো যে আপনি নর্মাল কোয়েশ্চেন, আপনি কি 2025 সালে পর্তুগালকে, আমাদের যেহেতু স্টাডি রিলেটেড কন্টেন্ট আমাদের বেশি, সো একটা স্টুডেন্টকে কি আপনি পর্তুগাল রিকমেন্ড করবেন কিনা, বা আদার যে কমিউনিটি যারা আছে, কোন স্কিল মানুষ বা যারা পর্তুগালকে তার নেক্সট ডেস্টিনেশন হিসেবে দেখতে চাইতেছে, তাকে রিকমেন্ড করবেন কিনা, এটা আপনার একটা লাস্ট ওয়ার্ড আমরা আপনার কাছে জানতে চাইতেছি, লাস্ট ওয়ার্ড ফর আ স্টুডেন্ট এন্ড অলসো ফর দ্য কমিউনিটি। যাক, যেহেতু মানে বিষয়টা হচ্ছে যে যদিও আমি চেয়েছিলাম যে পরে হয়তো আপনারা বলছেন যে স্টুডেন্টদের নিয়ে করবেন, হ্যাঁ, ওইটা আমরা করবো, বাট এটা জাস্ট একটু হাতাহতের আমরা বিষয়, পজিশন এটা এই জানতে কারণে কথাটা চাইতেছি। বলা যে আমি মনে করি আপনারা একমত হবেন যে একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্ট যদি সে চায়, মানে সে যদি পর্তুগিজ ভাষায় দক্ষতা থাকে, পর্তুগিজ ভাষাটা যদি জানে, আমি মনে করি যে শুধু পর্তুগিজ ভাষায় সে 50% দক্ষতা অর্জন বা 30% দক্ষতা অর্জন করতে পারে, অর্থাৎ পর্তুগিজ সাধারণ বলতে পারাটা, কিছুটা লিখতে পারাটা, আমি বলবো পর্তুগাল তার জন্য স্বর্গরাজ্য। দ্য রিজন, এত আপনারাও জানেন যে এত কম টিউশন ফি কিন্তু অন্য কোথাও নাই। তো তুলনামূলকভাবে টিউশন ফি পর্তুগালে কম, এবং অ্যারেঞ্জ করা যায়, অনেক কিছুই অ্যারেঞ্জ করা যায়, যে ট্রান্সফার হওয়া যায়, যে আপনি চাইলে মানে আপনি ইউনিভার্সিটি ট্রান্সফারেশন থেকে শুরু করে, আমার যতটুকু ধারণা আছে হয়তো আপনাদের বেশি থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ, এটা করা এমনকি যাচ্ছে, আমরা জব আমরা সেক্টরে করছি। এন্ট্রি করাটা অনেকটাই সহজ। তো অন্যান্য জি। দেশে কিন্তু অনেক কঠিন। তো তো সেই দৃষ্টিকোণ থেকে আবার আরেকটা সুবিধা আছে যে 5 বছর, যে কোনো মতে যদি 5টা বছর আপনি শেষ করতে পারেন, যে আমাদের ওই ইউনিভার্সিটিতে ধরেন বিবিএ করতে, ঢাকা ইউনিভার্সিটিতে সেশন জটের কারণে আমার বিবিএ করতে 7 বছর লেগে যায়। তো এখানে আপনি কোনো কোনো 5 বছর করতে পারলেই আপনি যখন এই দেশের একটা টিকিট পেয়ে যাবেন, লাল একটা টিকিট পেয়ে যাবেন, পাসপোর্ট যদি আপনি পেয়ে যাবেন, যদি হায়ার এডুকেশন করতে চান, তাহলে পুরো পৃথিবীর দরজা আপনার জন্য খোলা, এবং আপনি খুব সহজেই পারতেছেন। আমি হতাশা দেখতেছি না, আমি মনে করতেছি যে আহ, মানে যিনি স্বপ্ন দেখতে জানেন না তার জন্য পুরো পৃথিবীটাই হতাশা। আর যিনি স্বপ্ন দেখতে পারেন, যিনি করতে পারেন, তিনি হচ্ছে যে পুরো পৃথিবীটাকেই জয় করতে পারেন। এখানে আমাদের অনেক বাংলাদেশিরা আছেন, আমরা থাকবেন, আমরা একটা ব্লু কার্ড নিয়ে কিন্তু একদিন আমাদের, আপনাদের মনে হয় স্কিল মাইগ্রেশন ওই নিয়ে নাম একদিন শুনছি। করা উচিত। এটা হিউজ অপরচুনিটি এবং ভেরি ইজি, মানে লটস অফ থিং। আমি সেই 2019 সালে না 20 সালের দিকে আমি একটা যুগান্তর একটা ব্লু কার্ড নিয়ে একটা লেখা লিখছিলাম আর কি, ব্লু কার্ডটা দিয়ে কি করতে পারবে। 21, বিশ্বাস করবেন না, হ্যাঁ 19 সালে মনে হয়, 20-এর শেষের দিকে যখন করোনা শেষ হয়, এই করোনা কালে সে এটা নিয়ে স্টাডি করছে, অ্যাপ্লাই করছে,
ইতালিতে চলে আসছে 3 জন লোক এই ব্লু কার্ডে। আইসা সে আমাকে হুম। ওই আমার ফেসবুকে আমাকে মেসেজ করছে। বাই দ্য ওয়ে আমি খুব কম খুলি মেসেঞ্জার, এই খুলছি, সে খুলছে। এবং খুব মজার একটা বিষয় আছে, তার মা একটা পাঞ্জাবি দিছিল, বলছে ভাই পাঞ্জাবিটা দিতে চাই আপনাকে, যে আমি এই করোনাটাকে কাজে লাগাইছি এবং আমি চলে আসছি ব্লু কার্ডে, এবং আমার এত ভালো বেতন, এবং আমাকে কোনো কারো কাছে যেতে হয় নাই, কোনো কিছুই লাগে নাই, কারো কোনো ফি লাগে নাই, কোনো কিছুই লাগে নাই, সে সামান্য টাকায় একটা বিমান টিকিট দিয়ে সে ইতালি চলে আসছে। তো এখন সুযোগ আছে, মানে যারা যে স্বপ্ন দেখতে পারে, যে হার্ড ওয়ার্ক করতে পারে, তার জন্য পৃথিবী খোলা, পর্তুগালও খোলা, আমাদের অপরচুনিটি পর্তুগালে অনেক আছে। আমরা মনে করি যে এই জন্য আমাকে ওই যে এই জিনিসটা হবে যে পর্তুগিজ ভাষা জানতে হবে, কমিউনিটি ইন্টিগ্রেশন থাকতে হবে, এবং যে জবগুলো, কিন্তু অনেক জব আছে আমরা মনে করি যে এই জব আমি যেতে পারবো, পারবো কখনই, আমি যদি বলতে পারি লিখতে পারি, তাহলে যে কোনো জব আমি করতে পারবো, এখানে ব্যাংকিং সেক্টরে আমরা যেতে পারবো, আমরা সব জায়গায় যেতে পারবো। তো আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এর বাইরে অন্য কোনো কিছু না, সবার জন্য। আমরা এটা নিয়ে একবার ভিডিও করবো ভাইয়া, মানে এই পর্তুগালে থাকতে হলে আমাদের আসলে ইনিশিয়ালি কি দরকার, কি ইনিশিয়ালি কি জানতে কি হবে। দরকার? কারণ কি হ্যাঁ, আজকে এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা আজ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি, আমরা স্পেসিফিক এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা আশা রাখি যে আপনাকে আমরা মানে নেক্সট আমরা পাবো পাবো। অনেক ফিউচারে, কোয়েশ্চেন রয়ে গেছে। অনেকবারই কারণ পাবো আমার একবারে আমার হবে না আরেকটি হয়তো বা। স্পেসিফিক কোয়েশ্চেন ছিল, যেটা আমাদের এর মধ্যে চ্যানেল অনেক মানুষই করে। সো এটা নিয়ে নেক্সট টাইম মেবি যখন ভাই সময় দেবেন তখন আমরা আলোচনা করবো। যে যে ভাই কিন্তু একটা জিনিস আমাদের নোটিস করছিলেন কয়েকদিন আগে, ফরিদ ভাই আপনার আপনার চ্যানেলের অনেক জিনিস বলছেন। বাই দ্য ওয়ে, ফরিদ ভাই চ্যানেলের লিংক এবং ফেসবুক পেজে সবকিছু ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ফরিদ ভাইয়ের সাথে ওনার কন্টেন্টগুলো গিয়ে দেখেন। যারা এখন মেবি সবাই দেখতেছে, যারা দেখতেছে না তাদের জন্য আর কি। সো একটা জিনিস যেটা ফরিদ ভাই বলছিলেন, যে যে আমাদের অনেক ব্যাঙের ছাতার মতো অনেক জায়গায় জায়গায় অনেক ওয়ার্ক পারমিটের গ্রুপ তৈরি হয়ে গেছে, ওয়ার্ক পারমিট অনেক এজেন্সি তৈরি হয়েছে পর্তুগালে। সো এইটা থেকে কিভাবে মানুষ বাঁচতে পারে, এটা নিয়ে আমি একবার ডিসকাস করতে চাইছিলাম ফরিদ ভাইয়ের সাথে। সো এটা মেবি আমরা নেক্সট পডকাস্টে ডিসকাস করবো আর কি, আমার মনে হয় না যেভাবে। এটা একটা অনেক বড় বিষয়, আমরা এটা নিয়ে হ্যাঁ, পরে আলোচনা করবো না, পরে আজকে এই ডিসকাস করবো। সমসাময়িকই থাকি। জাস্ট আমি একটা, আমার কাছে মনে হয় যদি নাইম ভাইয়ের কোনো প্রশ্ন না থাকে শাওন ভাই, তাহলে আমি একটা লাস্ট প্রশ্ন করি, হ্যাঁ, লাস্ট যেটা একটা কোশ্চেন করে আপনি র্যাপ আপ করে করে আমি দেন। শেষ করে দেই। প্রশ্নটা এরকম যে আমরা যারা এখানে স্টুডেন্ট আছে, আমাদেরও দায়িত্ব আছে যে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে আমরা স্টুডেন্ট হিসেবে আমরা দায়িত্ব পালন করতেছি না, আমাদের যে দায়িত্বটা পালন করা উচিত। কিন্তু আপনি যেহেতু কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে আপনাকে পাইছে, আপনার কাছ থেকে আমরা আসলে সকল স্টুডেন্ট ইনক্লুডিং আমরা 4 জন সবাই জানতে চাচ্ছি যে আসলে আমরা স্টুডেন্ট হিসেবে পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির জন্য কি করতে পারি, বা আপনারা কি চান, আমাদের কি করার সুযোগ আছে, আর সেই করার জন্য কমিউনিটি আমাদেরকে সেই স্পেসটা দিবে কিনা। আমরা করতে প্রস্তুত, পার্সোনালি আমরা করতে প্রস্তুত। অ্যাটলিস্ট এইটা আমরা হচ্ছে যে চারজন রেডি। মানে এখন আমার কাছে মনে হয় যে এই যে মানে জানানোটা জানানোটা একটা অভিজ্ঞতা হইলো, যে আবার বলতে গেলে বড়ই হচ্ছে, একটা অভিজ্ঞতা হলো যে হ্যাঁ। কালকে স্পেসিফিকলি কিছু প্রশ্ন করছিলাম যখন আমরা ব্যানফোর্সে গিয়েছিলাম। আহ, আমার কাছে আমার হতাশ মনে হয়েছে কেন জানে, যে আমার কাছে মনে হচ্ছে পর্তুগাল টুডে বা বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট যে মানুষ দেখে অনেক কিছু জানে। আমার কাছে মনে হচ্ছে তারা জানে না এই দেশের প্রধানমন্ত্রীকে, তারা জানে না এই দেশের বিরোধী দলকে, কোন দল ক্ষমতা আছে তারা জানে না, কোনটা কট্টর ডানপন্থী দল, কারা আমাদের ক্ষতি করতেছে এটা জানে না, এই দেশের ইকোনমি কি আজকে কি হচ্ছে, কালকে কি হচ্ছে, কিছুই তারা জানে না। আমার কাছে মনে হচ্ছে যে সব চ্যানেলই যে যারা আছে, যে আমাদের স্টুডেন্ট যারা আছে, আপনারা, আমি যে বললাম যে পর্তুগাল সম্পর্কে যতটুকু হিস্ট্রি তথ্য থেকে শুরু করে সমসাময়িক, বললাম না যে আজকে হয়তো আমি 2-3টা খবর পর্তুগাল টুডেতে 2-3টা খবর দিই, এমন অনেক বিষয় আছে যে চাই আমি, এমন হয়েছে যে পর্তুগাল টুডে রেকর্ড করতেছে করতেছে, আমার ক্যামেরাম্যান হচ্ছে যে আমার ওয়াইফ, তো সে মানে পুশ করে দিচ্ছে যে 16 মিনিট হয়ে গেছে, শেষ, যে এত ভিডিও বড় কন্টেন্ট তো আপলোড হবে না বা মানুষ দেখবে না। তো অনেক কিছু বলার আছে, এই যে ইনফরমেশনটা জানানো, যে পর্তুগাল সম্পর্কে জানানো, প্রতিনিয়তই জানানো, পার্সোনালি জানানো, এই ধরনের শুধু একটা মানে বললাম না, সময় হয়তো আপনাদেরও সময় হবে না, সময় কম, মানে প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে, এখানে আমরা 4 জন 5 জন আছি, 5 জন যদি প্রতিদিন 5টা কন্টেন্ট করি, একসাথে করলাম ঠিক আছে, তারপরেও যদি আমরা যদি আলাদা 5টা কন্টেন্ট করি, তো যদি হুম, হুম। যদি 50 জন এক একজনের ভিউয়ার হয় যারা পর্তুগাল আছে, তাহলে আমরা ইন দ্য মিন টাইম যে প্রতিদিন 250 মানুষকে আমরা নলেজেবল ব্যবহার করতে করতে পারতাম। পারতেছি। হুম। তাই প্রতিদিন না হোক, হুম, হয়তো হুম। সপ্তাহে এরকম হোক, এরকমটা বিষয় যে ওইটাই। প্রত্যেকটা বিষয় আমাদের যে পর্তুগাল টুডের একটাই হলো যে সবাই যাতে লেটেস্ট আপডেট থাকে, মানে ভুল দিয়ে যাতে যাতে কেউ হাতে নিতে পারে না, ওই যে অর্থ হাতে নিয়ে তার একটা বিষয় হুম, আছে যে হুম, হুম। বিভিন্ন ইস্যু, তো এই জিনিসগুলো হ্যাঁ, যাতে না হয়। তো যত বেশি মানুষ জানবে এই জন্য সবার করার আছে, আমরা যারা এখানে আছি আমাদের এই জিনিসগুলো অবাধ, আরো তথ্য দিতে হবে, আরো জানাইতে হবে,
সবাই যাতে প্রত্যেকটা বিষয় জানে, সবাই যে জানবে না। তো আপনি যে কথাটা বলছেন আমার এখানেও হয়, যে যে বিষয়ে আমার ভিডিওটা ছিল এখানে নিচে কমেন্ট করে, ভাই এই বিষয়ে একটু জানাবেন, অথচ ভিডিও কিন্তু অন্য টপিকে। ওই বিষয় ওই বিষয় না। আর এটা তো যাই হোক ফরিদ অ্যাকচুয়ালি ভাই, আমরা মোটামুটি আজকের এই জিনিসটা জানছি। সো আমার ক্যামেরা যেহেতু অফ, মুন্না ভাই তাহলে একটু র্যাপ আপ করে দেন, অডিয়েন্সরা যেহেতু কিছু শুনতে পারতেছে না। আমার সাইড থেকে যেটা জিনিসটা বলার হলো যে থ্যাংক ইউ সো মাচ ভাই। ফরিদ ভাই আমাদেরকে আজকে অনেক কিছু সম্পর্কে জানাইছে, আর অনেক কিছু আমাদের বাকি রয়ে গেছে। যেটা হলো যে মেবি আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের এজেন্সি বা বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট, এখন লোভনীয় ওয়ার্ক পারমিট এখন বেরোইতেছে এই একটা সুযোগে। সো এটার থেকে আমাদের কিভাবে বেঁচে থাকা দরকার যায়। এরপর স্টুডেন্টদের জন্য নেক্সট কি কি অপরচুনিটি আছে, যেমন পিআরআর নিয়ে আমরা ডিটেলস আলোচনা করতে পারবো একটা কোনো কিছুতে। অ্যান্ড দেন আমাদের আরও লেটেস্ট যে ধরনের কোনো আপডেট যেগুলো আমরা স্টাডিজ সাইড থেকে অনেক কিছু আমরা মিস করে গেছি, সো এটা নিয়ে আমরা নেক্সট ইনশাল্লাহ কখনো একবার সময় হলে আমরা আলোচনা করবো। ফরিদ ভাই আমাদের সেই সময়টা দিলে আমরা নেক্সট ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করবো। আর মুন্না ভাই যদি কিছু বলতে চান সেটা বলেন। না না, আমি কিছু বলবো না। আমি সর্বোপরি বলবো যে ফরিদ ভাই, আপনার খুব ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিচ্ছেন, আমরা কৃতজ্ঞ। আমরা চাই এরকম বারবার কৃতজ্ঞ হইতে আপনার প্রতি। বারবার আসেন আমাদের চ্যানেল, আমাদের সাথে কথা বলেন। আমরাও, আপনি যেটা বললেন যে আমাদের মূল দায়িত্ব হচ্ছে এখন ইনফরমেশন দেওয়া। আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য, যেটা যায় না সেটা দেই না। তো আমাদের কাছে মনে হয় যে আপনিও যে আপনার চ্যানেলের মাধ্যমে যে ইনফরমেশন গুলো দেন সেগুলো অথেন্টিক। তো আমরা চাই যে আপনাকে বারবার ডাকতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে। আর আমরা আশা রাখি আপনি আসবেন ইনশাআল্লাহ। আর আজকে আসার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। জানি আপনার অনেক ব্যস্ততা আছে। ইনশাআল্লাহ পরবর্তী সময় আবার দেখা হবে। আর দর্শকদের জন্য বলা হচ্ছে, যারা আজকে দেখছেন, ভিডিওটা অনেক লম্বা, আমরা চাই চেষ্টা করবো ছোট ছোট পার্ট করার জন্য। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে। যারা পুরোটা দেখছেন এদেরকে অনেক বেশি ধন্যবাদ। এটা আর সে তো ভাই বেস্ট। ফরিদ ভাই যদি হ্যাঁ, লাস্ট কিছু বলা থাকে দেন ফরিদ ভাই লাস্ট ওয়ার্ড বলে আমরা আজকের এপিসোড সেট করে দেবো ইনশাল্লাহ। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ যে আসলে ইনিশিয়েটিভ দরকার, আমাদের যারা আছে সবাইকে এগিয়ে আসা দরকার। এই যে বর্তমানে অবাধ তথ্যের যুগে যে আমরা এত বড় প্ল্যাটফর্ম থাকে, এত টেকনোলজি থাকার কারণে আমরা অনেককে অনেক কিছু জানি না। তো সেই জিনিসটা হচ্ছে যে এটা বলবো যে আমাদের ব্যর্থতা, হয়তো আমরা রিচ করতে পারতেছি না। এবং সবচেয়ে বড় হচ্ছে যে অর্গানাইজ যারা, তারা অর্গানাইজড ওয়েতে করে। আজকে আমরা হয়তো আমরা অর্গানাইজড, কিন্তু আমরা সেইভাবে অর্গানাইজড না, আমরা সেই মাফিয়া চক্র না, আমরা সেইভাবে পৌঁছতে পারি না। তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো আমরা অর্গানিক ভাবে আমরা আপনাদের কাছে পৌঁছি। তো সেই ক্ষেত্রে এই ভিডিও যারা দেখছেন, বা তো যদি, আমি জানি না এটা লাইভে আছে কিনা, যদি লাইভে থাকে অবশ্যই অবশ্যই না, এটা লাইভে না, এটা পডকাস্ট আমরা রেকর্ড করতেছি, দেন আমরা ছাড়বো। বটকাটা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এইটা যারা দেখবেন, আমার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শেয়ার করবেন, অনেক বেশি মানুষকে জানাবেন, তাহলে এই এই যে আয়োজনটা সেটা সাকসেসফুল হবে। এখানে আমি সহ বা আরো চারজনকে যারা দেখতেছেন, এদের এদের কিন্তু স্টাডি বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়। তো এটা এমনটা না যে এখান থেকে কিছু লাভের জন্য, কোনো লাভ না। লাভের বা জন্য আমাদের কিছুই না এখানে। এখান থেকে এই পর্তুগালে এই মনিটাইজেশন সেগুলি কিছু কাজ করে না। তো এগুলি আসলে লাভের জন্য না, এটা পুরোটাই সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা করছেন। তো আমরা সবাই মিলে সেটা চেষ্টা করতেছি যাতে একটা সুন্দর বাংলাদেশ কমিউনিটি, বা যারা পর্তুগালে আসবেন বা পর্তুগালে যারা আছেন, যাতে আমরা একটা মিলেমিশে একটা সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারি, প্রবাসে যাতে আমাদের জীবনটা সুন্দর করতে পারি। আমাদের সকলের প্রচেষ্টা একরকম, এবং সেই প্রচেষ্টায় আপনারাও যুক্ত হবেন, এবং আপনারা সবাইকে জানাবেন এবং চেষ্টা করবেন আপনার নিরাপদ থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, এবং আমাকে যুক্ত করার জন্য আপনার ধন্যবাদ। এটা ভালো থ্যাংক ইউ সো থাকবেন। মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে এই পডকাস্টটা দেখছেন, এবং অবশ্যই আপনার যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকে আমাদের জন্য ডিসক্রিপশনে রেখে দেবেন। ফরিদ ভাইয়ের জন্য কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটা আমাদেরকে দিয়ে দেবেন, আমরা সেটা ফরিদ ভাইকে পাস করে দেবো। ভাই যদি কোনো আনসার দেয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর থ্যাংক ইউ সো মাচ যারা এত সময় ধরে আমাদের এই পডকাস্টটা দেখছেন। নেক্সট পডকাস্ট খুব শীঘ্রই আসবে। আর এই তো, ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই।